আসসালামু আলাইকুম। তোমাদের সব্বাইকে আজকের ক্লাসে স্বাগতম। আ এটা হচ্ছে তড়িৎ প্রবাহ ও চৌম্বকক্রিয়া ও চুম্বকত্ব এই চ্যাপ্টারটার ৩ নাম্বার লেকচার। আমরা এই প্লেলিস্টটা অনেকদিন আগে শুরু করছিলাম, তাই না? বাট আল্টিমেটলি প্লেলিস্টটা আর শেষ করা হয় নাই। তো এই এই সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ তোমরা এই প্লেলিস্টটা পুরোটা পেয়ে যাবা। আমি অনেক ব্যস্ততার কারণে আসলে এই প্লেলিস্টটা শেষ করতে পারিনি। এর জন্য দুঃখিত। বাট আমি কনটেন্ট বানানো অলরেডি শুরু করে ফেলছি অ্যান্ড তোমরা এই উইকের মধ্যে এই চ্যাপ্টারটা পুরোটা পেয়ে যাবা। তো এই চ্যাপ্টারটার আমরা কিন্তু মোট মোট হচ্ছে তোমার ৩ টা ক্লাস নেয়া আছে। তো আগে ৩ টা ক্লাস তোমরা অবশ্যই করে আসবা। তাহলে এই ক্লাসটা আরো ইজিলি বুঝতে পারবা। এই ক্লাসে আমি একটা জিনিস মানে এই ক্লাসে একটা জিনিস আমি তোমাকে দেখাবো। এই জিনিসটা আমি আগের ক্লাসেও দেখাইছি। সো ওই জিনিসটা তুমি হচ্ছে চাইলে স্কিপ করতে পারো। বাট আমি তোমাকে রেকমেন্ড করব যে তুমি এখান থেকে করো। কারণ আমি ২ জায়গায় ২ রকম ওয়েতে দেখাইছি। বুঝছো? তো তুমি যেকোনো একটা ওয়ে ফলো করতে পারো। বাট তুমি যদি আমার ক্লাসের মানে আমি যেভাবে ক্লাসটা কন্ডাক্ট করতেছি এভাবে তুমি যদি করো তাহলে তোমার আসলে ডিফারেন্সটা ধরতে পারবা বা তোমার ডিফারেন্সটা ধরলেও আসলে তুমি বুঝতে পারবা। না হলে দেখা যাবে যে তুমি কনফিউজড হয়ে যাচ্ছ। অসুবিধা নাই। দেখবা যে হচ্ছে ক্লাসের সাথে সাথেই তুমি সবকিছু একদম ক্লিয়ারলি বুঝে ফেলতে পারবা। সো চলো আমরা শুরু করি। দেখো, আমরা প্রথমেই পড়ব চৌম্বকক্ষেত্রের প্রকাশ। ঠিক আছে? আচ্ছা, আমরা এই ক্লাসের মধ্যে কি পড়বো আমি একটু পরেই তুমি বুঝতে পারবা। জাস্ট আমরা হচ্ছে চৌম্বকক্ষেত্রের প্রকাশটা নিয়ে একটু কথাবার্তা বলি। দেখো, চৌম্বকক্ষেত্র নরমালি যখন তুমি এরকম একটা চৌম্বকক্ষেত্র পাবা, তখন তোমাকে যদি এরকম একটা চৌম্বকক্ষেত্র তোমাকে বলে যে খাতার মধ্যে তুমি এই চৌম্বকক্ষেত্রটাকে ভিজুয়ালাইজ করো, তাহলে তুমি কিভাবে ভিজুয়ালাইজ করবা? এখন কথা হচ্ছে যে ভাই তুমি তো এতখানি চৌম্বকক্ষেত্র তো তুমি আর ড্র করবা না খাতার মধ্যে, তাই না? কারণ তোমার তো একটা লিমিটেড সময় আছে। তাহলে এটাকে তোমাকে অবশ্যই একটা শর্টকাট বা শর্ট কোনো ওয়ের মাধ্যমে তোমাকে আসলে এটাকে প্রকাশ করতে হবে। সেই শর্ট ওয়েটা কি জানো? যখন তুমি দেখবা যে এরকম একটা চৌম্বকক্ষেত্র তোমাকে খাতায় ড্র করতে বলতেছে, তখন জাস্ট তুমি এরকম অনেকগুলা লাইন আঁকবা। দেখো আমি অনেকগুলো লাইন আঁকতেছি না, এই যে এরকম সমান্তরাল অনেকগুলো আমি দেখো তীর চিহ্ন যুক্ত লাইন আঁকতেছি। এই যে তোমার লাইনগুলো আঁকলাম না, এটাই হচ্ছে কি বলতো আমার প্রকাশ। কিসের প্রকাশ? এটা হচ্ছে আমার যখন চৌম্বকক্ষেত্রটাকে খাতায় প্রকাশ করতে বলবে, তখন আমি হচ্ছে এভাবে আঁকবো। ঠিক আছে? দেখো পৃষ্ঠার মধ্যে থাকলে তা বুঝাতে তীর চিহ্ন যুক্ত রেখা ব্যবহার করি। ওকে? বুঝতে পারছি? চলো একটু সামনের দিকে আগাই। দেখো এবার তুমি একটু লক্ষ্য করো তো, এই যে এই চিত্রটার দিকে একটু তাকাও। চৌম্বকক্ষেত্রটা এবার কিরকম আছে? এবার তুমি দেখো তো তোমার একটা চৌম্বকক্ষেত্র একটা তোমার বোর্ড দ্বারা আলাদা করা আছে। ঠিক আছে? এবং সেই বোর্ডের ভিতরের অংশে তোমার হচ্ছে কি আছে বলো তো? ভিতরের অংশে দেখো তোমার নর্থ পোল আছে এবং বাইরের অংশে তোমার সাউথ পোল আছে। ঠিক আছে? তো নর্থ পোল এবং সাউথ পোল, দেখো নর্থ পোলটাকে ভেদ করে তোমার বোর্ডটা বাইরে আছে। আর আমরা জানি নর্থ পোল থেকে তোমার হচ্ছে কি হয়? নর্থ পোল থেকে তোমার হচ্ছে চুম্বক বলরেখাগুলো সাউথ পোলের মধ্যে এসে ঢুকে। সেজন্য দেখো আমার তীর চিহ্নটা কোন দিকে হচ্ছে? আমার তীর চিহ্নটা হচ্ছে যে তোমার মনে হচ্ছে না বোর্ড থেকে বা বোর্ডটা ভেদ করে তোমার হচ্ছে তীর চিহ্নগুলো বের হয়ে আসতেছে? মনে হচ্ছে এরকম? তার মানে তুমি এটাকে কি বলতে পারবা? অন্তর্মুখী নাকি বহির্মুখী? বলো, এটাকে আমরা কি বলতে পারবো? এটাকে আমরা বহির্মুখী বলতে পারবো না। কারণ দেখো আমার মনে হচ্ছে যে ভিতরে যে বোর্ডটা ছিল সেই বোর্ডটাকে চিরে তোমার হচ্ছে চুম্বক বলরেখাগুলো বের হয়ে এসে মানে সাউথ পোলের সাথে মিলিত হচ্ছে। তুমি যদি এই জিনিসটা একটু ভালো মতো করে বুঝতে পারো তাহলে দেখো এটাকে যদি খাতার মধ্যে তোমার উপস্থাপন করতে হয় তাহলে তুমি এইভাবে উপস্থাপন করতে পারো। কিভাবে বলো তো? অনেকগুলা ডট দিয়ে। এখন ডট কেন? তুমি দেখবা যখন তোমার একটা তীর চিহ্ন, ঠিক আছে? তোমার একটা তীর চিহ্নকে আমি কিছুক্ষণ পরেই তোমাকে দেখাবো। ওই তীর চিহ্নটা দেখবা যে যখন তোমার দিকে এসে পড়ে তখন তুমি তীর চিহ্নটাকে যদি সামনের মাথা থেকে দেখো তাহলে তোমাকে অনেকগুলা ডট বা ডটের মতো মনে হবে। তো এই জন্য হচ্ছে আমরা এটাকে ডট দিয়ে রিপ্রেজেন্ট করি। বুঝতে পারছো? এবং দেখো খুবই ইজি জিনিসটা, মানে এত কমপ্লেক্সলি নেওয়ার কোনো কারণ নাই। জাস্ট চিন্তা করবা যে একটা নর্থ পোল আর একটা সাউথ পোল আমি এদেরকে যদি একটা বোর্ড দিয়ে আলাদা করে ফেলি, তাহলে আমার নর্থ পোল থেকে যে চুম্বক বলরেখাগুলো রয়েছে সেগুলো তোমার ভেদ করে বোর্ডটা ভেদ করে সাউথ পোলের মধ্যে এসে মিলিত হবে। তো ওই বোর্ডটা ভেদ করতেছে তোমার, তাহলে ভিতর থেকে বাইরের দিকে আসতেছে। দ্যাট মিনস বহির্মুখী। আর এই বহির্মুখী হওয়ার কারণে আমি একে কি দ্বারা রিপ্রেজেন্ট করতেছি বলতো? ডট দ্বারা রিপ্রেজেন্ট করতেছি। কথা বুঝতে পারছো? বহির্মুখী মানে কি বলতো? ডট দ্বারা রিপ্রেজেন্টেশন আমরা করব। ওকে? তাহলে দেখো বহির্মুখী চুম্বক ক্ষেত্রের খাতায় প্রকাশ হচ্ছে এরকম। আচ্ছা, এবার দেখো তোমার কাছে মনে হইতে পারে যে ভাইয়া একটু ভিজুয়ালাইজ করে দেখাইলে আমার খুব ভালো হইতো। তাহলে দেখো এই যে বোর্ডটার পিছনের অংশটা দেখতে পারতেছো কিরকম? দেখো পিছনের অংশে কিন্তু তোমার মূলত এইভাবে চুম্বক বলরেখাগুলো রয়েছে যেগুলো তোমার হচ্ছে বাঁকা হয়ে বা তোমার ঘুরে সাউথ পোলের দিকে এসে মিলিত হচ্ছে। বুঝতে পারতেছো? এই চিত্রটা দেখলে দেখো তো একটু বোঝা যায় কিনা যে তোমার এখানে সাউথ পোল এবং নর্থ পোল আমি তো বুঝতে পারতেছি, এদেরকে তো আমি একটা বোর্ড দ্বারা ভাগ করে ফেলছি, রাইট? তো এই দেখো বোর্ডটার যে পিছনের অংশটুকু, সেই পিছনের অংশটুকুকে আমি এখানে আঁকার চেষ্টা করছি এবং সেই অংশটুকু দেখতে হচ্ছে এরকম। তোমাদেরকে যদি 3D আমি কোনো ইমেজ দেখাতে পারতাম তাহলে খুব ভালো হতো। বাট আমি আসলে বানানোরও সময় পাইনি আর আমি
অনলাইনে খুঁজেছিলাম, তবে আসলে ম্যানেজ করতে পারিনি। এর জন্য দুঃখিত। তো চলো আমরা একটু সামনের দিকে আগাই। হোপফুলি এটা বুঝতে পারছো, ঠিক আছে? তাহলে দেখো, যদি তুমি এরকম কখনো চুম্বক ক্ষেত্র দেখো যেটা হচ্ছে তোমার ভিতর থেকে বাইরের দিকে বের হয়ে আসতেছে বা এরকম মনে হচ্ছে, তখন তুমি সেখানে বলবা কি বলো তো? ডট। ঠিক আছে? তুমি ওই চুম্বক ক্ষেত্রটাকে তো আর খাতার মধ্যে 3D ডায়াগ্রাম দিয়ে আঁকতে পারবা না। তখন তুমি কি করবা? এরকম অনেকগুলা ডট দিয়ে রিপ্রেজেন্ট করবা। বুঝতে পারছো? এরকম অনেকগুলা ডট দিয়ে রিপ্রেজেন্ট করবা। ছোটবেলায় কিন্তু আমরা এরকম খাতার মধ্যে অনেকগুলা ডট দিয়ে খেলতাম। হয়তোবা তোমার মনে আছে যে আমরা খেলতাম, বুঝছো? তো ওইটাই আরকি ধরে নিবা। মানে এমন একটা ওরিয়েন্টেশন দিবা যাতে তোমার মানে জিনিসটা দেখতে একটু সুন্দর লাগে। ঠিক আছে? একটু দেখতে যাতে সুন্দর লাগে। সবগুলো মানে ডটের সাথে সবগুলো ডট যাতে একই ওরিয়েন্টেশন এ থাকে বা একটা পেরিওডিক সিস্টেমের মতো আরকি যাতে দেখতে হয়। ঠিক আছে? ওকে? তাহলে দেখো, এই যে বহির্মুখী চুম্বক ক্ষেত্র বোঝাতে আমরা হচ্ছে এভাবে চিত্রগুলা ড্র করতে পারি। আচ্ছা, তোমাদেরকে আমি যে বললাম না, তীর চিহ্ন তুমি যদি একটু মাথাটা মানে তীর চিহ্নটাকে তুমি যদি দেখো যে তোমার দিকে এগিয়ে আসতেছে তাহলে কিরকম লাগবে? তাহলে তুমি দেখো এই ব্যাপারটা এখনই তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এই যে অনেকগুলা তীর চিহ্ন দেখছো তোমার, বা অনেকগুলা তীর তোমার দিকে ছোড়া হচ্ছে। তো ছোড়া হলে তুমি দেখো একটা পয়েন্টে, আমি আরেকবার দেখাই, সরি, দেখো আরেক একটা পয়েন্টে দেখো তো, এই যে এখন তুমি সবগুলোকে ডট দেখতে পারতেছিলে না, একটা পয়েন্টে কিন্তু তুমি সব তীরগুলোকে একটা ডটের মতো তোমার কাছে মনে হবে। ঠিক আছে? ওই যে ডটগুলো মনে হচ্ছে না, ওই ডটগুলো দিয়ে আসলে মূলত আমরা বহির্মুখী বা চুম্বক ক্ষেত্রকে প্রকাশ করে থাকি। আমি যদি তোমাকে আরেকবার দেখাই, এই দেখো অনেকগুলা ডট মনে হচ্ছে না? এই দেখো অনেকগুলা ডট মনে হচ্ছে। পড়ার আগের মুহূর্তটাতে তোমার মনে হবে যে অনেকগুলা ডট কিন্তু তোমার দিকে বের হয়ে আসতেছে। ঠিক আছে? সো এই জন্য এটাকে আমরা তোমার ডট দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি। বা তুমি নরমালি এইভাবেও চিন্তা করতে পারো। দেখো, এখানে আমি একটা তোমার হচ্ছে স্থির চিত্র রাখছি। তো এইখানে তুমি যদি একটু দেখো যে দেখো এখানে অনেকগুলো তীর আছে এবং সবগুলোকে তোমার ডট ডট মনে হচ্ছে। ইভেন তোমার দিকে যেগুলো আসতেছে এই মিডিলের যে তোমার তীরগুলো আছে, দেখো এগুলোকে তোমার কি মনে হচ্ছে বলো তো? ডট মনে হচ্ছে না? কেন ডট মনে হচ্ছে? কারণ এই যে দেখো এই অংশটুকু তোমার ডটের মতো দেখায়। বুঝতে পারছো? এই অংশটুকুকে তোমার ডটের মতো দেখায়। আর তীরের পিছনের যে অংশটুকু আছে না, এই পিছনের অংশটুকুকে তুমি যদি পিছন থেকে দেখো তাহলে এটাকে তোমার ক্রসের মতো লাগবে। কিসের মতো লাগবে বলো তো? ক্রসের মতো লাগবে। তুমি যদি তীরটাকে আমি সামনে থেকে দেখলে আমার ডটের মতো লাগে, তীরটাকে আমি যদি পিছন দিয়ে দেখি তাহলে হচ্ছে আমার কি মনে হবে বলতো? ক্রসের মতো মনে হবে। এটা একটু মনে রাখিও, এটা সামনে আমার হেল্প করবে। তাহলে দেখো, এবার হচ্ছে আমরা আরেকটা টপিক পড়বো, সেটা হচ্ছে এবার যদি আমার দেখো চৌম্বক ক্ষেত্রটা এরকম থাকে যে দেখো এবার নর্থ পোল, মানে আমরা তো একটু আগে দেখছিলাম যে তোমার নর্থ পোল থেকে সাউথ পোল, অর্থাৎ সাউথ পোলটা বের হয়েছিল। এবার দেখো নর্থ পোলটা বের হয়ে আছে, এবার কিন্তু সাউথ পোলটা বের হয়ে নাই। তোমরা যদি একটু জাস্ট খেয়াল করো তাহলে বুঝতে পারবো। আমরা জানি কি চৌম্বক ক্ষেত্র সবসময় নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে যায়, রাইট? চৌম্বক ক্ষেত্র বলতে চৌম্বক বলরেখাকেই বোঝানো হয়। তোমার কোশ্চেনের মধ্যে দেখবা চুম্বক ক্ষেত্র কথাটা উল্লেখ করা মানে চুম্বক বলরেখাকেই বোঝাচ্ছে, আবার চুম্বক বলরেখা বলা মানে চুম্বক ক্ষেত্রকেই বোঝাচ্ছে। বুঝতে পারছো? এই দুইটা সেম। সো এটা নিয়ে তোমার প্যারা নেওয়ার কোনো কারণ নেই। ওকে? তাহলে দেখো এখানে তোমার চুম্বক যে বলরেখাগুলো আছে, এই চুম্বক বলরেখাগুলো নর্মালি তোমার নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে যায়। ঠিক আছে? নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে যায়। তাহলে দেখো এই যে এটা হচ্ছে তোমার ওই হার্ডবোটের পিছনের চিত্রটা আর কি। বুঝতে পারছো? যে দেখো তোমার পিছনের চিত্রটা দেখে তোমার মনে হবে যে তোমার নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে চুম্বক বলরেখাগুলো গমন করতেছে। ঠিক আছে? কি করতেছে? গমন করতেছে। এখন তুমি যদি চিত্রটাকে পিছন দিক দিয়ে দেখো তাহলে তোমার কাছে কি মনে হবে? এটা অন্তর্মুখী। অন্তর্মুখী মানে কি? অন্তর্মুখী মানে হচ্ছে তোমার ক্রস। ঠিক আছে? তুমি যদি তীর-চিহ্নগুলোকে পিছন দিক দিয়ে দেখো, আমি একটু আগে বললাম যে তোমার হচ্ছে এরকম ক্রসের মতো মনে হবে না? তুমি যদি পিছন দিক দিয়ে একদম তোমার হচ্ছে তীরগুলোকে দেখো তাহলে তোমার কাছে কিন্তু এরকম ক্রস মনে হবে। তো আমরা একে রিপ্রেজেন্ট করি তোমার হচ্ছে ক্রস দিয়ে। ঠিক আছে? এদেরকে আমি রিপ্রেজেন্ট করি কি দিয়ে বলো তো? ক্রস দিয়ে। তাহলে ক্রস মানে কি? ক্রস মানে হচ্ছে অন্তর্মুখী চৌম্বক ক্ষেত্র। কি বললাম বলো তো? ক্রস যেখানেই দেখবা সেটা হচ্ছে তোমার অন্তর্মুখী, ডট যেখানে দেখবা সেটা হচ্ছে তোমার বহির্মুখী। জাস্ট এতটুকু মনে রাখলেই হবে। ওকে? চলো, দেখো আমি এতক্ষণ ধরে তোমাকে যা যা বুঝাইলাম তা এখানে একটা তোমার সামারি আকারে দেয়া আছে। তুমি এখানে দেখেই বুঝতে পারতেছো যে ক্রস আমরা কখন ব্যবহার করি? যখন চৌম্বক ক্ষেত্রটা কি বুঝায়? চৌম্বক ক্ষেত্রটা পৃষ্ঠার ভিতরে বোঝাচ্ছে, বা হচ্ছে তোমার মনে হবে যে চৌম্বক ক্ষেত্রটা কি হচ্ছে বলো তো? চৌম্বক ক্ষেত্রটা তুমি হচ্ছে অন্তর্মুখী, তখন তুমি আসলে ক্রসটা ইউজ করে থাকো, রাইট? আমি এখানে একটু লিখে দেই। এটা কখন? এটা তোমার হচ্ছে অন্তর্মুখী। এটা কখন বলো তো? অন্তর্মুখী, অর্থাৎ নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে। অন্তর্মুখী। ঠিক আছে? অন্তর্মুখী অর্থাৎ তোমার দেখে মনে হবে নর্থ থেকে সাউথের দিকে যাচ্ছে কেবল। ঠিক আছে? মানে তোমার ওটা ভেদ করতেছে। তোমার যে বোর্ডটা দিয়ে আলাদা করা ছিল ওই বোর্ডটাকে জাস্ট ভেদ করতেছে, এরকম মনে হবে। ডট ব্যবহার করি কখন বলো তো? বহির্মুখী। বহির্মুখী। বুঝতে পারছো? এই বহির্মুখী চৌম্বক ক্ষেত্র বোঝানোর জন্য আমরা ডট ব্যবহার করে থাকি। আর যখন তোমাকে সমান্তরাল চৌম্বক ক্ষেত্র আঁকতে বলবে, বা আমি তোমাকে যে চিত্রটা দেখাইছিলাম নরমালি চৌম্বক ক্ষেত্র চিত্রটা, ওটা যখন আঁকতে বলবে তখন আমরা পৃষ্ঠার মধ্যে বোঝাতে আমরা হচ্ছে এরকম তীর মাথা যুক্ত রেখা ব্যবহার করি। বুঝতে পারছো? তাহলে দেখো আমরা মোদ্দা কথা আমরা এই ৩টা জিনিস এখান থেকে পড়ছি। ওকে, চলো এবার হচ্ছে আমরা আমাদের আজকের
অধ্যায়টার মধ্যে প্রবেশ করতেছে বা আজকে টপিকটার মধ্যে প্রবেশ করতেছে। এতক্ষণ ধরে আমরা জাস্ট একটা সামারি লিখছি, একটা ওয়ার্ম আপ করছি যে এখন আমরা সেই জিনিসটাকে এখানে অ্যাপ্লাই করব। তো নরমালি আমরা দেখব যে একটা গতিশীল আধানকে ৩ টা জিনিসের মধ্য দিয়ে আমরা আসলে গমন করার চেষ্টা করব। আমাদের এই অধ্যায়ের মধ্যে ১ম দিকে তোমার এই জিনিসটা নিয়ে আলোচনা করা হইছে যে আমরা একটা গতিশীল আধানকে তোমার হচ্ছে একটা গতিশীল তারের মধ্য দিয়ে গমন করে দেখাবো যে সে আসলে কি পরিমাণ চুম্বক বল অনুভব করতেছে। তারপরে আমরা একটা গতিশীল আধানকে তড়িৎবাহী তার মানে তারের তো কথা বললামই। তারপরে একটা আমরা বদ্ধ কুণ্ডলীর উপর দিয়ে পাঠাবো। তারপরে আমরা একটা গতিশীল আধানকে তোমার একটা চুম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে পাঠাবো। তো আমরা নরমালি এই ৩ টা কেস এখানে দেখব যে কি বললাম বলো তো? ১ম এ হচ্ছে একটা গতিশীল আধানকে আমি তোমার চুম্বক ক্ষেত্রের মধ্যে পাঠাবো। তারপরে আমরা দেখব যে একটা তড়িৎবাহী তারের মধ্য দিয়ে পাঠাবো। আমি এটা অলরেডি কিন্তু আলোচনা করছি। তুমি দেখবা যে এর আগের ক্লাসটাতে আমি তোমার তড়িৎবাহী তারের মধ্য দিয়ে একটা যদি আমি গতিশীল আধানকে গমন করাই তাহলে হচ্ছে কি হইতে পারে এটা কিন্তু আমি অলরেডি আলোচনা করে আসছি। এবং দেখো আমরা হচ্ছে নেক্সট কোনো একটা ক্লাসে কি করব? আমরা হচ্ছে এই গতিশীল আধানটাকেই তোমার হচ্ছে একটা বদ্ধ কুণ্ডলীর মধ্য দিয়ে প্রবেশ করাবো এবং দেখব যে সে আসলে কি পরিমাণ চৌম্বক বল অনুভব করতেছে। তো আজকের ক্লাসে আমরা কি করব? আজকের ক্লাসে আমরা করব চৌম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে যদি আমরা এই গতিশীল আধানটাকে গমন করাই তাহলে হচ্ছে সে কি পরিমাণ বল অনুভব করবে সেটা আমরা একটু ক্যালকুলেট করার হিসাব করব বা ক্যালকুলেট করার চেষ্টা করব। তো তুমি দেখো এখানে অনেকগুলো ক্রস দেখতে পারতেছো। এই ক্রস মানে কি বলো তো? ক্রস মানে হচ্ছে আমি একটু আগে তোমাকে বলে আসছি। দেখো ক্রস মানে কি? ডট এবং ক্রসের মধ্যে কিন্তু পার্থক্য আছে। ক্রস মানে হচ্ছে অন্তর্মুখী চুম্বক ক্ষেত্র, রাইট? এটা মানে কি? অন্তর্মুখী চুম্বক ক্ষেত্র না? এটা মানে কিন্তু তোমার কি বলতো? অন্তর্মুখী চুম্বক ক্ষেত্র। অন্তর্মুখী অন্তর্মুখী চুম্বক ক্ষেত্র, ঠিক আছে? অর্থাৎ নর্থ থেকে সাউথের দিকে, যেটা দেখে মনে হয় যে তোমার নর্থ থেকে সাউথের দিকে যাচ্ছে আর কি, পিছন থেকে যে চিত্রটা আমরা একটু আগে দেখলাম, ঠিক আছে? আচ্ছা এখন দেখো তোমার এখানে একটা মনে করো পজিটিভ চার্জ আছে। এখানে কি আছে বলো তো? একটা পজিটিভ চার্জ আছে। এই চার্জটা কি? এই চার্জটা কেমন? পজিটিভ চার্জ। এবং ধরে নাও এটা হচ্ছে তোমার একটা আলফা কণা। আমরা জানি আলফা কণা হচ্ছে এক ধরনের পজিটিভ চার্জ এবং আলফা কণা হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াসকে আমরা মূলত আলফা কণা বলি। অর্থাৎ হিলিয়াম পরমাণু থেকে যদি 2টা ইলেকট্রন চলে যায় তাহলে তার সেই যে জিনিসটা পড়ে থাকে সেটা হচ্ছে তোমার আলফা কণা, বুঝতে পারছো? অর্থাৎ হিলিয়াম 2+ কে আমরা কি বলি বলতো? আলফা কণা বলি। কি বলি বলতো? আলফা কণা বলি। এবং এই আলফা কণার চার্জ কিন্তু পজিটিভ। আলফা কণার চার্জ কিন্তু পজিটিভ। এবং তোমরা যদি নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানটা পড়ে থাকো তোমাদের সেকেন্ড বা দ্বিতীয় পত্রের একদম লাস্ট অধ্যায়, তাহলে দেখবা যে তুমি লাস্ট অধ্যায় না মানে তোমার হচ্ছে আগের চ্যাপ্টার হইতে পারে। তো মানে হচ্ছে নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান চ্যাপ্টারটার নাম, তুমি যদি ওটা পড়ে থাকো তাহলে দেখবা যে এই আলফা কণার চার্জ ওখানে রয়েছে। চার্জ হচ্ছে তোমার 3.2 ইন্টু 10⁻⁻19 কুলম, 3.2 10⁻⁻19 কুলম। এবং এটা কিন্তু তোমার পজিটিভ চার্জ, ঠিক আছে? এটা একটা পজিটিভ আধান। তো ধরে নাও যে এই আলফা কণাটাকেই তুমি হচ্ছে এই অন্তর্মুখী চুম্বক ক্ষেত্রটার মধ্য দিয়ে প্রবেশ করাবা। দেখো তো এখানে অলরেডি কিন্তু তোমার একটা চুম্বক ক্ষেত্র এক্সিস্ট করতেছে এবং চুম্বক ক্ষেত্রটা কি বলতো? অন্তর্মুখী চুম্বক ক্ষেত্র অলরেডি এক্সিস্ট করতেছে। আর যখন তোমার এই আধানটাকে তুমি একটা নির্দিষ্ট গতি নিয়ে পাঠাবা তখন কিন্তু এরও আশেপাশে তোমার একটা চুম্বক ক্ষেত্র তৈরি হবে, ঠিক আছে? আমি তোমাকে লাস্ট ক্লাসে দেখাইছিলাম যে তোমার একটা গতিশীল আধান যখন তোমার হচ্ছে গমন করে তখন আসলে তার চারপাশে কি উৎপন্ন হয় বলতো? চুম্বক ক্ষেত্র উৎপন্ন হয়। আমি তোমাকে এটা কিন্তু দেখাইছিলাম। সো এটা একটু কেয়ারফুলি মনে রাখবা। তাহলে দেখো তোমার এখানে অলরেডি আগে থেকে একটা চুম্বক ক্ষেত্র এক্সিস্ট করতেছে এবং তুমি কিন্তু একটা গতিশীল আধানকে পাঠাচ্ছ যেখানে একটা তোমার চুম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে। তাহলে এখানে চুম্বক ক্ষেত্র হইছে কয়টা? 2টা। এখন এই 2টা চুম্বক ক্ষেত্র কি তোমার মানে কিরকম রিঅ্যাক্ট করবে বলো তো? এখানে অবশ্যই একটা বল উৎপন্ন হবে না? তোমার এখানে আকর্ষণ বল হইতে পারে, এখানে বিকর্ষণ বল হইতে পারে, রাইট? তোমার চুম্বক ক্ষেত্রটা একে অপরকে আকর্ষণ করতে পারে। এখানে 2টা চুম্বক ক্ষেত্র, তো 2টা চুম্বক ক্ষেত্রই একে অপরকে আকর্ষণ করতে পারে। আবার কি করতে পারে? আবার হচ্ছে তোমার এই 2টা চুম্বক ক্ষেত্র একে অপরকে বিকর্ষণও করতে পারে, রাইট? সো এই যে তোমার আকর্ষণ বা বিকর্ষণ এরা কি এক প্রকার বল না? এই বলটাকে আমি বলতেছি তোমার চুম্বক বল, ঠিক আছে? তো তুমি যদি এই আধানটাকে পাঠায় দাও, এই আধানটাকে তুমি যদি এই অন্তর্মুখী চুম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে গমন করার জন্য ছেড়ে দাও, তাহলে তুমি দেখবা তোমার মানে তুমি যে জিনিসটা এক্সপেক্ট করতেছো সেই এক্সপেকশন মানে তোমার এক্সপেক্টেড জিনিসটা কি? এক্সপেক্টেড জিনিসটা হচ্ছে যে তোমার চুম্বক ক্ষেত্রটা সামনে দিয়ে এভাবে চলে যাবে, রাইট? তোমার মানে তুমি মনে করতেছো যে চুম্বক ক্ষেত্রটা আমি যেহেতু সোজা ছাড়তেছি তাহলে চুম্বক ক্ষেত্রটা আমার এভাবে যাওয়া উচিত, রাইট? কিন্তু সে আসলে এভাবে যাবে না। সে কি করবে জানো? সে হচ্ছে তোমার এই যে অন্তর্মুখী যে চুম্বক ক্ষেত্রটা আছে তার বলে মানে এই অন্তর্মুখী চুম্বক ক্ষেত্রটা তো অবশ্যই তোমার এই গতিশীল আধানের জন্য যে চুম্বক ক্ষেত্রটা উৎপন্ন হচ্ছে সেই চুম্বক ক্ষেত্রকে তো অবশ্যই একটা বল আঘাত করবে। সো এই আঘাতটার কারণে তোমার দেখা যাবে যে এই যে তোমার গতিশীল আধানটা আছে সেটা কিছু পরিমাণ বেঁকে গিয়েছে। তুমি যদি দেখো অ্যানিমেশনটা তাহলে দেখো এই যে দেখছো তোমার আধানটি কি হয়ে গেছে? বেঁকে গেল না? তুমি আরেকবার লক্ষ্য করতে পারো। দেখো, তুমি আরেকবার দেখো। এই দেখো অ্যানিমেশনটার মধ্যে তুমি কি দেখতে পারতেছো যে তোমার এখানে যে আধানটা ছিল আধানটা তোমার কিছু পরিমাণ বেঁকে গেল। কেন বেঁকে গেল? কারণ বাবা তুমি একটু যদি ভালো মতো করে কেয়ারফুলি বুঝতে পারো বিষয়টা তাহলে দেখো তোমার অন্তর্মুখী যে চুম্বক ক্ষেত্রটা আছে না, এই অন্তর্মুখী চুম্বক ক্ষেত্র কিন্তু তোমার লম্বভাবে ওই আধানটার দিকে বল প্রয়োগ করতেছে, বুঝতে পারতেছো? লম্বভাবে ওই আধানটার দিকে কি করতেছে বলতো? বল প্রয়োগ করতেছে।
এবং এই বলটার প্রভাবে সে আসলে কি হচ্ছে, সে আসলে কিছু পরিমাণ বেঁকে যাচ্ছে। কথা বুঝতে পারছো? এবং কত পরিমাণ বেঁকে যাচ্ছে অবশ্যই তো এখানে একটা তোমার বল প্রয়োগ করা হচ্ছে, এই বলের মানটাই আমরা ক্যালকুলেট করব, বুঝতে পারছো? এবং কত পরিমাণ বেঁকে যাচ্ছে এই জিনিসগুলো আমরা ক্যালকুলেট করতে পারি। তো আমরা ফার্দার সামনে এই জিনিসগুলো নিয়ে একটু স্টাডি করব। তো আমি তোমাকে অ্যানিমেশনটা আরেকবার দেখাতে চাই। তুমি দেখো, তোমার এক্সপেক্টেড ছিল যে তোমার হচ্ছে চুম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে রেখাটা একদম মানে তোমার যে ইয়াটা রয়েছে, কণাটা রয়েছে, পজিটিভ কণাটা, সেটা একদম তোমার সরাসরি চলে যাবে, রাইট? কিন্তু সে আসলে যাবে না, কারণ তোমার অন্তর্মুখী চুম্বক ক্ষেত্রটা একটা লম্বভাবে বল প্রয়োগ করবে, সো সে আসলে আলটিমেটলি বেঁকে যাবে। এই দেখো সে আসলে কি হলো, বেঁকে গেল। এবং এই বেঁকে যে গেল যে, তাহলে এখানে অবশ্যই দুটো চুম্বক ক্ষেত্রের মধ্যে একটা কলিশন ঘটছে, রাইট? কলিশন না ঘটলে তো তাদের মধ্যে আসলে বেঁকে যেত না। মনে করো আমি যদি এর মধ্যে দিয়ে একটা কাঠ ফিকে দিতাম বা কাঠের কোনো বস্তু ফিকে দিতাম, তাহলে বলো তো কখনোই কি চুম্বক ক্ষেত্রটা তাকে বাঁকাতে পারতো? পারতো না, সে কিন্তু সোজাই চলে যেত, রাইট? বাট এই আধানটাকে কেন বাঁকাতে পারতেছে? কারণ আধানের চারপাশে তোমার আরেকটা চুম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে এবং সেই চুম্বক ক্ষেত্রটা একটু ছোট, মানে মানে যেহেতু তোমার একটা আধান আর কত শক্তিশালী বা চুম্বক ক্ষেত্র তৈরি করতে পারবে, সেটা মিনিমাম ধরে নাও যে কিছু একটা চুম্বক ক্ষেত্র সে তৈরি করছে, সেই চুম্বক ক্ষেত্রটাকে তোমার কি করতেছে, অন্তর্মুখী চুম্বক ক্ষেত্রটা একটা তোমার হচ্ছে বল প্রয়োগ করতেছে এবং এই বল প্রয়োগ করার কারণে চুম্বক ক্ষেত্রটা তোমার সরে যাচ্ছে। কথা বুঝতে পারছো? ওকে, তাহলে চলো আমরা এই বলটাকে ক্যালকুলেট করার একটু চেষ্টা করবো। ওকে, আচ্ছা, তাহলে দেখো একটি চৌম্বক ক্ষেত্রে কোনো গতিশীল আধান যে বল লাভ করে তার নিম্নোক্ত বিষয়গুলোর উপর নির্ভর করে। ঠিক আছে? এগুলো থেকে কিন্তু এমসিকিউ আসে, একটু খেয়াল রাখতে হবে আমাদের। দেখো, এই যে বলটা, যে বলের কথা বললাম, যে বলের কথাটা আমি বললাম যে বলটা তোমার প্রয়োগ করতেছে, এবং এই বলটা কাকে প্রয়োগ করতেছে? ওই গতিশীল কণাটা যে চৌম্বক ক্ষেত্রটা আছে সেই চৌম্বক ক্ষেত্রের উপরে প্রয়োগ করতেছে। তাহলে দেখো এই যে বলটা নির্ভর করতেছে তোমার কার উপরে বলো তো? আধানের পরিমাণের উপরে। তাহলে দেখো তুমি কি পরিমাণ আধান দিচ্ছ আর কি, মানে তোমার আধানটার চার্জের মান কতটুকু, ঠিক আছে? সেই চার্জের মানটুকুর উপর তোমার নির্ভর করতেছে। তারপরে আধানটা কি পরিমাণ বেগ নিয়ে আসলে গতিশীল হয়েছিল, ঠিক আছে? তার উপর নির্ভর করতেছে। তুমি যদি দেখো যে বেগ অনেক বেশি, তাহলে কিন্তু বেশি বেগে আসলে তাকে বাঁকাতে অনেক বেশি তোমার হচ্ছে চুম্বক ক্ষেত্র দরকার হবে। কারণ দেখো তুমি যদি মানে ধীরে ধীরে না যাও বা তোমার যদি বেগ অনেক বেশি হয়, তাহলে কিন্তু তোমাকে বেশি পরিমাণে সংকোচন করতে পারবে না। কেন? কারণ তোমার গতি অনেক বেশি, তোমাকে বল প্রয়োগ করতে করতে তুমি অনেক দূর চলে যাবা, বুঝছো? মানে নর্মালি একটু চিন্তা করো, যদি তোমার সামনে একটা রাস্তার বাঁক থাকে এবং তুমি যদি রাস্তাকে ঘোরার চেষ্টা করো, মনে করো এরকম একটা তোমার রাস্তা আছে, রাস্তাটার মধ্যে তোমার একটা বাঁক আছে, ঠিক আছে? এখন তুমি কি করতেছো, তুমি হচ্ছে মনে করো একটা গাড়ি চালাচ্ছ, ঠিক আছে? তুমি মনে করো একটা গাড়ি চালাচ্ছ, তো গাড়িটাকে তুমি হচ্ছে নর্মালি যখন ধীরে ধীরে চালাবা, তখন কিন্তু তুমি বাঁকটাকে তুমি বাঁকটাকে খুব ইজিলি ক্রস করতে পারতেছো, ঠিক আছে? কিন্তু তুমি যদি কি করো, হোয়াট ইফ তুমি যদি এই জিনিসটা একটু জোরে চালাও, মানে তোমার যে গাড়িটা আছে না, গাড়িটাকে তুমি যদি একটু জোরে চালাও, লেটস সে আমি একটু রেড কালার দিয়ে দেখাই, দেখো তুমি গাড়িটাকে মনে করো একটু জোরে চালাও, তাহলে কি হবে জানো? এই দেখো, গাড়িটি কিন্তু তোমার পর্যাপ্ত পরিমাণে বাঁক নিতে পারবে না এবং তুমি অ্যাক্সিডেন্ট করবা। এই জিনিসটা আমরা কোথায় পড়ি? নিউটনিয়ান মেকানিক্সে। আমরা যখন তোমার ওই ব্যাংকিং কোণ পড়ি, তখন হচ্ছে আমরা টপিকটাই লিখি, বুঝছো? এবং আমরা ওখান দিয়ে একটা ম্যাথ করি, তোমার মনে আছে তো হয়তোবা, যে tan থিটা ইকুয়ালস টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর জি। দেখো এখানে যে ভিটা আছে না, এটা হচ্ছে আমার নিরাপদ বেগের মান, ঠিক আছে? আমার কি পরিমাণ বেগ নিয়ে গেলে আসলে হচ্ছে আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট করবে না। তার মানে দেখো এই বেগের মানটা যত বেশি হবে, কোনটা মানে তুমি বাঁকটা তত কম ঘুরতে পারবা এবং তোমার অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স তত বেড়ে যাবে। সেমভাবে দেখো এই আধানের বেগটা যত বেশি হবে, তত কিন্তু তোমাকে বল প্রয়োগ তত কম করতে পারবে এবং তুমি তত কম বাঁকাবা, বুঝতে পারছো? এবং তুমি যত কম বেঁকে যাবা, তত তোমার উপরে কম বল প্রয়োগ হবে, বুঝা গেছে? তাহলে দেখো এই বেগের উপরেও কিন্তু তোমার চুম্বক ক্ষেত্রের বলটা নির্ভর করতেছে। এবং দেখো চুম্বক ক্ষেত্রের মান, অর্থাৎ তোমার যেখানে অন্তর্মুখী চুম্বক ক্ষেত্রটা ছিল, এই চুম্বক ক্ষেত্রের মানটা কিরকম? এই চুম্বক ক্ষেত্রের মানকে আমরা বি দিয়ে প্রকাশ করি। কি দিয়ে প্রকাশ করি বলতো? বি দিয়ে প্রকাশ করি। এবং দেখো আধানের বেগের দিক, এই বেগের দিকটাকে আমরা থিটা দিয়ে প্রকাশ করতে পারবো। এবং দেখো চুম্বক ক্ষেত্রের দিকে, মানে আধানের বেগের দিক এবং চুম্বক ক্ষেত্রের দিকের অন্তর্ভুক্ত কোণ, এই কোণটাকে হচ্ছে আমরা তোমার থিটা দিয়ে প্রকাশ করব। এবং দেখো আধান মানে কি বলতো? আধানের বেগের দিক, ঠিক আছে? বেগের দিক মানে হচ্ছে আমার ভি, এবং দেখো আমার চুম্বক ক্ষেত্র হচ্ছে বি। তার মানে এই ভিবির মধ্যে যে কোণটা, ভি এবং বি এর মধ্যে যে কোণটা, এই কোণটা, এবং এটা কিন্তু তোমার ভেক্টর রাশি ডেফিনেটলি, এই ভি এবং বি এর মধ্যে যে কোণটা, এই কোণটা হচ্ছে আমার থিটা। তাহলে এই থিটার উপরেও কিন্তু তোমার এই চৌম্বক ক্ষেত্রের মানটা নির্ভর করতেছে। তাহলে দেখো এই চারটা জিনিস কিন্তু আমাকে মনে রাখতে হবে। আমার এই চৌম্বক ক্ষেত্রের মানটা নির্ভর করে চারটা জিনিসের উপর। এক হচ্ছে তোমার আধানের পরিমাণ, আধানের বেগ, চৌম্বক ক্ষেত্রের মান এবং চৌম্বক ক্ষেত্রের বেগের দিক, ও তোমার হচ্ছে কি বলতো, চৌম্বক ক্ষেত্রের দিকের অন্তর্ভুক্ত কোণের উপর, বুঝতে পারছো? আচ্ছা চলো সামনের দিকে আগে। এবার দেখো আমরা হচ্ছে দেখবো যে আসলে তোমার যদি আমরা এই মানে চারটা যে আমরা দেখলাম না, যে নির্ভর করার জন্য যে চারটা যে শর্ত দেখলাম, এই চারটা শর্ত আমরা যদি অ্যাপ্লাই করি, তাহলে আলটিমেটলি তোমার কি ফর্মুলা দাঁড়ায়, ঠিক আছে? তাহলে দেখো চৌম্বক ক্ষেত্র গতিশীল আধানের উপর বল, মানে দেখো চৌম্বক ক্ষেত্রে গতিশীল আধানের উপর বলটাকে আমরা চিন্তা করতেছি এফ দিয়ে, এবং এটা তোমার আধানের বেগের সাথে অবশ্যই লম্ব বরাবর ক্রিয়া করে। আমি তোমাকে একটু আগেই বললাম যে তোমার কাছে যে অন্তর্মুখী চুম্বক ক্ষেত্রটা ছিল, সে অবশ্যই তোমার আধানটাকে লম্বভাবে কি করতেছিল বলতো? লম্বভাবে তোমার হচ্ছে আধানটাকে বল প্রয়োগ করতেছিল, তাই না? আমি তোমাকে একটু আগে চিত্রের মধ্যে দেখাইছি। এবার চলো আমরা দেখো এই বলের যে মানটা হয় না, এই বলের মানটা তোমার যে চারটা জিনিসের উপর নির্ভর করতেছে,
বলতেছিল এই ৪ টা জিনিস নিয়ে আমরা এখন তোমার একটা ফর্মুলা ডিরাইভ করার চেষ্টা করব। তো সবার আগে দেখো বলের মানটা তোমার আধানের মানের সমানুপাতিক হয়। এই বলের যে মানটা আছে না, এই বলের মানটা তো সবার আগে কি হয়, আধানের মানের সমানুপাতিক হয়। অর্থাৎ F সমানুপাতিক কি হয়, Q হয়। অর্থাৎ তোমার আধানের মান যত বেশি হবে তোমার তার উপরে বলটাও তত বেশি হবে। সরি, দেখো আধানের মানটা যত বেশি হবে তার উপরে যে তোমার চুম্বক বলটা, সেই চুম্বক বলটার মানও কি হবে, তত বেশি হবে, ঠিক আছে। এবং দেখো এরপরেরটা আধানের বেগের সমানুপাতিক হয়, আধানের বেগের সমানুপাতিক হয়। এই যে একটু আগে তোমাকে আমি একটা উদাহরণ দিয়েছিলাম, তুমি হয়তো একটু মনে করলে বুঝতে পারবা যে তোমার যদি বেগ অনেক বেশি হয় তাহলে তোমার যে চুম্বক ক্ষেত্রের মানটা, সেই মানটা কিন্তু কমে যায়, রাইট। তাহলে দেখো এই মানটার কিন্তু সমানুপাতিক, মানে আধানের বেগেরও কিন্তু সমানুপাতিক হতে পারে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে আমার যে চুম্বক ক্ষেত্রের মানটা আছে না, এই চুম্বক ক্ষেত্রের মানটা কি বলতো, আধানের বেগের সমানুপাতিক। কোন আধান, আমরা যে কিউ পরিমাণ আধানটা তোমার গতিশীল আধানটা তোমার হচ্ছে এই চুম্বক ক্ষেত্রটার মধ্য দিয়ে প্রবেশ করাচ্ছে সেই আধানটা। এবার দেখো চুম্বক ক্ষেত্রের মানের সমানুপাতিক, ঠিক আছে, চুম্বক ক্ষেত্রের মানের সমানুপাতিক। অর্থাৎ দেখো F সমানুপাতিক কি হবে বলো তো, চুম্বক ক্ষেত্রের মান, ঠিক আছে। এবং চুম্বক ক্ষেত্রের মানকে আমরা তোমার বি দ্বারা রিপ্রেজেন্ট করি। এবং আরেকটা জিনিস একটু মনে রাখবা যে যত বেশি চুম্বক ক্ষেত্রটা হবে, ঠিক আছে, চুম্বক ক্ষেত্রের মানটা যত বেশি হবে ডেফিনেটলি তার কি হবে বলতো, তার মানটাও মানে চুম্বক ক্ষেত্রের বলের পরিমাণটা অনেক বেশি হবে। দেখো চুম্বক ক্ষেত্রের মান অনেক বেশি, তাহলে সে অনেক বেশি বল প্রয়োগ করতে পারবে না, তার তো ক্যাপাসিটি বেড়ে গেল, ক্যাপাসিটি বেড়ে গেলে সে আসলে গতিশীল আধানটাকে অনেক জোরে আসলে কি করতে পারবে, আকর্ষণ বা বিকর্ষণ বল করতে পারবে। তো সেজন্য আমরা বলতেছি কি বলতো, এই যে চুম্বক ক্ষেত্রটা আছে, চুম্বক ক্ষেত্রের যে বলটা, এই বলটা তোমার হচ্ছে কার কার সমানুপাতিক বলতো, চুম্বক ক্ষেত্রের মানের সমানুপাতিক। কথা বুঝতে পারছো? লাস্টলি দেখো আধানের বেগের দিকের সাথে চুম্বক ক্ষেত্রের বেগের যে কোণ থিটা উৎপন্ন করে তার সাইনের সমানুপাতিক, ঠিক আছে। এই জিনিসটা আমরা পিওরলি বুঝতেও পারি, ঠিক আছে। এই জিনিসটাকে আমার আহামরি অনেক কিছু দিয়ে বোঝা লাগে না, এটা তুমি নর্মালি চাইলে চিন্তা করলে বুঝতে পারবা, ঠিক আছে। এই জিনিসটাকে তুমি নর্মালি চাইলে কি করতে পারবা বলো তো, বুঝতে পারবা। প্রেশার নাই, আমি তোমাকে বুঝাই দেবো ইনশাল্লাহ। দেখো এখানে আধানের বেগের দিক, ঠিক আছে, বেগের দিক এবং দেখো চুম্বক ক্ষেত্রের দিক, তার মানে হচ্ছে ভি এবং বি। ভি একটা ভেক্টর রাশি, বিও একটা কি বলতো ভেক্টর রাশি। এদের মধ্যবর্তী যে কোণটা, এই কোণটাকে আমি বলতেছি কি বলতো, থিটা কোণ। এবং এই থিটা কোণের যে সাইনের অনুপাতটা, এই সাইনের অনুপাতের উপরে আসলে তোমার এই বলটা নির্ভর করতেছে, ঠিক আছে। তাহলে এফ ডিপেন্ডস অন সাইন থিটা বা এফ ইজ প্রপোর্শনাল টু সাইন থিটা। ওকে, আমরা বুঝতে পারছি এই ব্যাপারটা। এটা কেন হয় এটা আমরা একটু বোঝার চেষ্টা করব, ইনশাল্লাহ তুমি বুঝতে পারবা, প্রেশার নাই। মানে এটা নিয়ে আসলে তোমাকে ভয় পাওয়ার বা ইয়া করার কোনো দরকার নেই যে সাইন থিটার উপরে আসলে কিভাবে নির্ভর করতেছে, আমরা এটা কিন্তু একটু পরে বুঝতে পারবো। সো টেনশন করার কোনো কারণ নেই, ঠিক আছে। আচ্ছা দেখো আমরা আমরা এখান থেকে যদি একটা জিনিস একটু বোঝার চেষ্টা করি, দেখো আমরা যদি এখান থেকে একটু বোঝার চেষ্টা করি যে 4টা ফর্মুলাকে যদি আমরা তোমার একটা জায়গায় নিয়ে আসি, ঠিক আছে, একটা জায়গায় নিয়ে আসি, তাহলে দেখো তার যে নর্মাল ফর্মটা, সেই ফর্মটা দাঁড়াবে হচ্ছে এরকম। কিন্তু আমি এখানে তোমাকে একটা জিনিস একটু বোঝানোর চেষ্টা করব, সেটা হচ্ছে যে এই সাইন থিটার উপরে আসলে কিভাবে নির্ভর করতেছে। চলো আগে স্লাইডটাতে একটু বোঝানোর চেষ্টা করি। তুমি যদি একটা মানে তুমি যদি একটা কণাকে এই গতিশীল একটা কণাকে তুমি চুম্বক ক্ষেত্রের ভিতর দিয়ে ছেড়ে দাও, তাহলে অবশ্যই সে আসলে বেঁকে যাবে। এখন দেখো বেঁকে গেলে তাহলে আমি এখান থেকে একটা জিনিস বুঝতে পারতেছি, আমার বেগটা কোন দিকে বলো তো। এই যে আমি কণাটাকে যে আমি ছেড়ে দিচ্ছি, কণাটার বেগ হচ্ছে তোমার, লেটস সে এটা একটা পয়েন্ট, এই পয়েন্ট থেকে তুমি ধরো যে বেগটা হচ্ছে আমার এদিক বরাবর, ঠিক আছে, বেগটা হচ্ছে আমার এদিক বরাবর। এবং দেখো তো চুম্বক ক্ষেত্রটা আমার অন্তর্মুখী না, অন্তর্মুখী মানে কি ভিতর দিকে, অন্তর্মুখী মানে কি ভিতর দিকে। তো ভিতর দিক বোঝাতে আমি কি কি কিরকম চিত্র আঁকতে পারি বলো তো, ভিতর দিকে বোঝাতে আমাকে অবশ্যই আমার হচ্ছে কোন মানে এভাবে আঁকতে হবে। এই যে দেখো এটা ভিতর দিকে বোঝাচ্ছে, ঠিক আছে, ওটা কিন্তু উপরের দিকে না, ওটা আমি ভিতর দিকে বোঝাচ্ছি। এই যে আমি যে নীল কালারের যে তোমার তীরটা আঁকলাম না, তীরটা হচ্ছে তোমার ভিতরের দিকে বোঝাচ্ছে। কারণ আমার এটা মানে এটা হচ্ছে আমার কি, এটা অন্তর্মুখী না, অন্তর্মুখী চুম্বক ক্ষেত্র। সো আলটিমেটলি আমাকে হচ্ছে এটাকে ভিতর দিকে আঁকতে হবে। এই দেখো আমি ভিতর দিকে বোঝাচ্ছি, মানে তুমি যদি ফুটো করে ফেলতা এই অনেকগুলার তোমার যে ক্রস চিহ্ন আছে না, এগুলো যদি তোমার একটা খাতার উপরে হয়, তুমি খাতাটাকে জাস্ট খাতার পৃষ্ঠাটাকে তুমি যদি ফুটো করে ফেলো, তাহলে যেরকম মনে হবে ওরকম আর কি, মানে ফুটো করে ভিতর দিয়ে চলে গেছে, ঠিক আছে। তাহলে দেখো ভি হচ্ছে আমার তোমার হচ্ছে এই মানে এই বরাবর, অর্থাৎ তোমার হচ্ছে এক্স অক্ষ বরাবর বলতে পারো। এবং দেখো তোমার যে এইখানে চুম্বক ক্ষেত্রটা রয়েছে, চুম্বক ক্ষেত্রটা হচ্ছে তোমার ভিতরের দিকে আর কি। তাহলে বলো তো যে এই চুম্বক ক্ষেত্র এবং তোমার যে এখানে মানে কোনটা, ঠিক আছে, চুম্বক ক্ষেত্র এবং যে বেগ, এদের যে মধ্যবর্তী কোণটা, মধ্যবর্তী একটা কোণ আছে না, এই কোণটা আপাতত দেখে তোমার মনে হবে 90 ডিগ্রি, ঠিক আছে, আপাতত দেখে তোমার মনে হবে 90 ডিগ্রি। কারণ দেখো তুমি এইভাবে চিন্তা করতে পারো, তুমি যদি একটা অ্যাক্সিস চিন্তা করো, এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস এবং এটা হচ্ছে আমার জেড অ্যাক্সিস, ঠিক আছে। তাহলে দেখো এই যে ওয়াই অ্যাক্সিসটা আছে না, এই ওয়াই অ্যাক্সিসটা তুমি মনে করো, বা জেড অ্যাক্সিসটাকে আমি আরেকটু সুন্দর করে ড্র করি, মনে করো জেড অ্যাক্সিসটা হচ্ছে এরকম, ভিতর দিকে চিন্তা করো। এই দেখো এটা হচ্ছে তোমার ভিতর দিকে। তাহলে দেখো তো জেড এক্সিসটা এবং এক্স এক্সিসের মধ্যবর্তী কোণটা কি, 90 ডিগ্রি। আবার দেখো তোমার হচ্ছে ওয়াই এক্সিস এবং জেড এক্সিসের মধ্যবর্তী কোণটা কত, 90 ডিগ্রি। সেম ভাবে তাহলে দেখো জেড এক্সিস বরাবর মনে করো তোমার বিটাটা কাজ করতেছে, সরি বি কাজ করতেছে, অর্থাৎ চুম্বক ক্ষেত্র কাজ করতেছে। এবং এক্স অক্ষ বরাবর মনে করো তোমার যে
আধানের যে বেগটা আছে সেই বেগটা কাজ করতেছে। তাহলে আল্টিমেটলি বলতে পারবা এদের মধ্যবর্তী কোণটা কত? এদের মধ্যবর্তী কোণটা তোমার 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি হলে আমি দেখতে পারতেছি যে এদের মধ্যে চুম্বক ক্ষেত্র কাজ করতেছে। কিন্তু হোয়াট ইফ যদি 90 ডিগ্রি না হয়ে তোমার কাছে যদি এরকম একটা চুম্বক ক্ষেত্র দেয়া থাকতো, লেটস সে তোমার মনে করো চুম্বক ক্ষেত্রটা, ওয়েট আমি এই পেজে একটু বুঝাই। মনে করো তোমার চুম্বক ক্ষেত্রটা এরকম আরকি, সমান্তরাল, ঠিক আছে? তোমার চুম্বক ক্ষেত্রটা এরকম, ঠিক আছে? চুম্বক ক্ষেত্রটা এরকম এবং তুমি কি করতেছো? এটা চুম্বক ক্ষেত্র বা চুম্বক বলরেখাও বলতে পারো, একই জিনিস আগেই বলে নিছি। তাহলে দেখো চুম্বক বলরেখাগুলো মনে করো এভাবে কাজ করতেছে বা চুম্বক ক্ষেত্রটা আসলে এইভাবে কাজ করতেছে এবং তুমিও একটা গতিশীল আধানকে একদম সেম এই বরাবর বা এর সমান্তরালে তুমি একটা গতিশীল আধানকে ছেড়ে দিয়েছো, ঠিক আছে? এই ভিভেকে। তাহলে দেখো তো এদের চুম্বক ক্ষেত্রটাও তোমার, মানে তোমার চুম্বক ক্ষেত্রটাও তোমার হচ্ছে একই দিকে কাজ করতেছে, আবার তোমার বেগটাও একই দিকে কাজ করতেছে। দ্যাট মিনস এদের মধ্যবর্তী কোণটা কত? 0 ডিগ্রি না? এই 0 ডিগ্রির জন্য কিন্তু তুমি কোনো চুম্বক ক্ষেত্র পাবা না, ঠিক আছে? এর জন্য কিন্তু তুমি কোনো বল পাবা না। এর জন্য কি বল আছে? এই আধানটার উপরে কিন্তু কোনো বল হবে না। অর্থাৎ সে যেদিক দিয়ে আসছে সেদিক দিয়ে সে আসলে বের হয়ে যাবে। আধানটা যেদিক দিয়ে তোমার চুম্বক ক্ষেত্রটার মধ্য দিয়ে যাচ্ছিল না, যেদিক দিয়ে যাচ্ছিল সে সেদিক দিয়ে চলে যাবে। সে আসলে কোনো বেঁকে যাবে না বা তার মধ্যে আসলে কোনো বল অনুভব হবে না। বুঝতে পারছো? সেম জিনিসটা অ্যাপ্লাই হচ্ছে, তুমি যদি এই জিনিসটাকে একটু উল্টা করে চিন্তা করো। দেখো তোমার চুম্বক ক্ষেত্রটা মনে করো এই দিক বরাবরই কাজ করতেছে। লেটস সে সমান্তরালে মনে করো এই দিক বরাবর তোমার চুম্বক ক্ষেত্রটা কাজ করতেছে, করুক, অসুবিধা নেই। কিন্তু দেখো তোমার কাছে যদি মানে তোমার যে ইয়াটা দেওয়া ছিল গতিশীল আধানটা, এই গতিশীল আধানটা মনে করো তোমার চুম্বক ক্ষেত্রের অপোজিটে কাজ করতেছে, ঠিক আছে? চুম্বক ক্ষেত্রের অপোজিটে কাজ করতেছে। দ্যাট মিনস এটা কিন্তু 180 ডিগ্রি কোণে বেঁকে গেল, ঠিক আছে? তাহলে দেখো এদের মধ্যবর্তী কোণটা কত হয়ে গেছে? 180 ডিগ্রি হয়ে গেছে। এই ক্ষেত্রে তুমি কি দেখবা জানো? কোনো চুম্বক ক্ষেত্র নাই। অর্থাৎ তুমি যেদিক দিয়ে বল প্রয়োগ করবা ওদিক দিয়ে, মানে তুমি যেদিক দিয়ে আধানটাকে ছেড়ে দিবা সেদিক দিয়ে সে আসলে চলে যাবে। অর্থাৎ এর উপরে প্রযুক্ত বলের মান কত? 0। দ্যাট মিনস দেখো তো তোমার 0 ডিগ্রিতে আমি কোনো চুম্বক ক্ষেত্র পাচ্ছি না, 90 ডিগ্রিতে আবার ঠিকই পাচ্ছি, আবার দেখো 180 তে পাচ্ছি না। এটা কার জন্য অনুপাত হয়? এটা এটা এই ধরনের কোণগুলো আমরা কার পাই? দেখো তো আমরা সাইনের জন্য পাই না? সাইন 0 ডিগ্রি মান 0, সাইন 90 ডিগ্রি মান 1, সাইন 180 ডিগ্রি মান আবারও 0। দ্যাট মিনস আমি এটা কার অনুপাতের সাথে মিলাতে পারি? সাইনের অনুপাতের সাথে মিলাতে পারি না। এই জন্য হচ্ছে আমরা থিটা কোণের সাথে সাইন অনুপাতকে কনসিডার করি। বুঝতে পারছো? এই জন্য আমরা কি করি? থিটা কোণের সাথে সাইনের যে অনুপাতটা আছে এই সাইনের অনুপাতটাকে আমরা কনসিডার করি। আমি হোপফুলি তোমাকে এবার বুঝাতে পারছি, রাইট? চলো এইবার দেখো আমি এখানে তোমাকে যে জিনিসটা বুঝালাম সেটা হচ্ছে যে আমি যদি চারটা কন্ডিশনকে যদি আমি তোমার একটা কন্ডিশনে নিয়ে আসি, দ্যাট মিনস আমার এখানে একটা সুন্দর ফর্মুলা ডিরাইভ হয়ে যায়, ঠিক আছে? আমার এখানে একটা সুন্দর ফর্মুলা ডিরাইভ হয়ে যায়, যে ফর্মুলাটা দেখতে হচ্ছে এরকম, যে এফ ইকোয়ালস টু কিউ ভি বি সাইন থিটা, ঠিক আছে? এফ ইকোয়ালস টু কিউ ভি বি সাইন থিটা। এখন এখানে মজার ব্যাপার হচ্ছে যে ভাই কিউ কি? কিউ হচ্ছে আমার আধান, ভি কি? ভি হচ্ছে আমার আধানের বেগ, বি কি? বি হচ্ছে আমার চুম্বক ক্ষেত্রের মান, আর সাইন থিটা কি? সাইন থিটা হচ্ছে আমার আধানের বেগের দিক এবং চুম্বক ক্ষেত্রের দিক, এদের মধ্যবর্তী যে কোণটা সেটা, রাইট? তাহলে দেখো আমরা হোপফুলি এই এতটুকু কথা বুঝতে পারছি। এখন দেখো তুমি তো কি করবা? অবশ্যই আমার তো এটা একটা ফর্মুলা না, এটা একটা রিলেশন। তাহলে ফর্মুলা বানাতে হলে আমাকে অবশ্যই এই সমানুপাতিক চিহ্নটা উঠাইতে হবে। তাহলে এফ ইকুয়ালস টু তুমি কি লিখতে পারবা? কে ইন্টু কিউ ভি বি সাইন থিটা, রাইট? এটা তুমি লিখতে পারবে। এখন মজার ব্যাপার কি জানো? এই কে এর মান কত? এই কে এর মান হচ্ছে তোমার 1, ঠিক আছে? এই কে এর মান কিভাবে বের করে? এই কে এর মান বের করে তোমার ডাটা টেবিলের সাহায্যে, ঠিক আছে? এই দেখো তুমি মানে ডাটা টেবিলটা কিভাবে কাজ করে আমি বলে দিই। কে ইকুয়ালস টু তোমার হচ্ছে এফ ডিভাইডেড বাই, মানে কে এক পাশে রেখে বাকিগুলোকে তোমার অন্য পাশে নিয়ে যায়। নিয়ে গিয়ে তোমার হচ্ছে এখানে তোমার বিভিন্ন র্যান্ডমলি মান ধরে, ঠিক আছে? এখানে তোমার র্যান্ডমলি বিভিন্ন রকমের মান ধরে। এফ এর একটা মান ধরবে, এরকম মনে করো একটা ডাটা চার্ট তৈরি করা হইছে। এরকম একটা ডাটা চার্ট তৈরি করা হইছে। এখানে সব ডাটাগুলো লেখা হইছে। তোমার এখানে এফ আছে, এখানে তোমার কিউ আছে, ভি আছে, তারপরে তোমার এখানে বি আছে এবং তোমার এখানে সাইন থিটা আছে। সবগুলো তোমার যেখানে প্রপার্টিগুলো রয়েছে সবগুলো প্রপার্টিসগুলোকে আমরা হচ্ছে, বা সবগুলো যে আমার এখানে তোমার কি বলবো কন্ডিশনগুলো আমরা যাদের জন্য পেয়েছিলাম, বা আমার ফর্মুলার মধ্যে যতগুলো রাশি আছে সবগুলো রাশিকে এভাবে বসায়, তারপর হচ্ছে আমরা এরকম একটা ডাটা টেবিল তৈরি করে বিভিন্ন ডাটার জন্য আমরা প্রতিটার যে পরিবর্তন সেই পরিবর্তনটা আমরা লক্ষ্য করি এবং আমরা দেখি যে আসলে মুদ্রা কথা কি হয় জানো? এই পরিবর্তনটা তোমার 1 এর কাছাকাছি হয়ে আসে বা 1 এর খুব কাছাকাছি, মানে এমন একটা ভ্যালু আসে যে ভ্যালুটা তোমাকে আমরা 1ই কনসিডার করতে পারি। এই জন্য আমরা হচ্ছে বলে থাকি যে আমার এখান থেকে যে সার্বজনীন ধ্রুবকটা বা আমার যে কে বা আমার যেখানে ধ্রুবকটা, এই ধ্রুবকটার মান কত আসে জানো? এই ধ্রুবকটার মান অলওয়েজ 1 আসে, ঠিক আছে? এই ধ্রুবকটার মান 1 এর কাছাকাছি বা 1ই বলতে পারো। তো এই জন্য আমরা বলি যে আমার হচ্ছে ফর্মুলাটা তাহলে কি দাঁড়াবে বলো তো? তাহলে দেখো তো আমার ফর্মুলাটা কি দাঁড়াবে? আমার ফর্মুলাটা দাঁড়াবে, আমি যদি এটা একটু মুছে দেই তাহলে আমার ফর্মুলাটা দাঁড়াবে কি? দেখো তো আমার ফর্মুলাটা আলটিমেটলি দাঁড়াবে এফ ইকুয়ালস টু কিউ ভি বি সাইন থিটা, রাইট? এটি কিন্তু আমার ফর্মুলা হয়ে যাবে, কারণ দেখো আমি জানি যে কে এর মান কত হয়ে গেছে। কে এর মান আমার 1 হয়ে গেছে, কারণ এটা হচ্ছে আমি ডাটা টেবিল দিয়ে বের করছি। ডাটা টেবিল দিয়ে বের করার কারণে আমি দেখছি যে আসলে কি বলতো, কে এর মান তোমার আলটিমেটলি 1 হয়ে যাচ্ছে বা 1 এর খুব কাছাকাছি চলে আসে, যেটাকে আমরা 1 কনসিডার করতে পারি। তাহলে দেখো আমার চুম্বক ক্ষেত্রের মান বের করার জন্য যে ফর্মুলা তোমাকে ইউজ করতে হবে সেটা হচ্ছে কিন্তু এটা। বাট চুম্বক ক্ষেত্রের মান
এটা একটা বল না বলো তো বাবা? এটা কিন্তু একটা বল। আচ্ছা, বল হলে অবশ্যই বল একটা ভেক্টর রাশি। তাহলে বাবা আমি তো বলের মানটা বের করলাম। আমি কি দিকটা জানি? জানি না। কিন্তু দেখো তুমি দিকটাও জানো। তুমি দিকটাও জানো। দেখো তো এটাকে তুমি যদি ভেক্টর ফরম্যাটে একটু লেখার চেষ্টা করো তাহলে তোমার ফর্মুলাটা দেখতে কিরকম হবে? দেখো, F কে তুমি ভেক্টর বলতে পারবা। F তো একটা বল। তার মানে এটা একটা ভেক্টর। তো ভেক্টর হলে Q আধান। আধান তো তোমার একটা স্কেলার রাশি। এটা এটার মতো থাকবে। আবার দেখো তুমি জানো V এবং B এর মধ্যবর্তী কোণ। V এবং B এর মধ্যবর্তী কোণটা তুমি জানো কি বলতো? sin থিটা। কি জানো বলতো? sin থিটা। দ্যাট মিনস এখানে তুমি বলতে পারবা যে V ক্রস B। কারণ আমরা জানি যে ভি কে আমরা যদি বি দ্বারা ক্রস করাই বা ক্রস গুণন করাই তাহলে কিন্তু আমরা তোমার ভিবি সাইন থিটা পাবো। কি পাবো বলো তো? ভিবি সাইন থিটা পাবো। ঠিক আছে, আমরা যদি এখানে ডট গুণন করাইতাম তাহলে কিন্তু আমরা কস থিটা পেতাম। ঠিক আছে, তো আমাদের কিন্তু এখানে সাইন থিটা আছে, দ্যাট মিনস আমাকে এখানে ক্রস গুণন করাইতে হবে। এই যে তুমি নিচে যে ইয়াটা দেখলা, ফর্মুলাটা দেখতে পারতেছো, এটি হচ্ছে আমার কিসের ফর্মুলা বলো তো? এটি হচ্ছে আমার ভেক্টর ফর্মুলা বা ভেক্টর প্রকাশ। কার? চুম্বক ক্ষেত্রের বলের। ঠিক আছে, কার বলতো? চুম্বক ক্ষেত্রের বলের। দ্যাট মিনস আমাকে এইটা মনে রাখতে হবে এবং আমাদের এই ফর্মুলাটার সিগনিফিকেন্সটা কি? এই ফর্মুলার মাধ্যমে আমরা মূলত তোমার দিকটা বের করে রাখতে পারবো। ঠিক আছে, এখন দিকটা কিভাবে বের করবো? ওই যে তুমি তো মানে ভেক্টর গুণন করছো, ভেক্টর গুণনের দিক দিক কিরকম থাকে মনে করো। এই যে আমার এই দিক বরাবর ভি কাজ করতেছে এবং আমার এই দিক বরাবর বি কাজ করতেছে। ঠিক আছে, এবং এদের মধ্যবর্তী কোণ যদি আমার থিটা হয়, হোক, অসুবিধা নাই। তাহলে এদের যদি আমি ভেক্টর গুণফল করাই বা ভেক্টর যদি গুণ করাই তাহলে কি হবে? এদের সাথে লম্ব বরাবর তোমার হচ্ছে দিকটা কাজ করবে, রাইট? এদের সাথে লম্ব বরাবর তোমার দিকটা কাজ করতেছে। ঠিক আছে, এই যে এই দিকটা আমি কই থেকে পাইলাম বলো তো? এই দিকটা আমি কই থেকে পাইলাম? এই দিকটা আমি তোমার পাইছি ভেক্টর গুণনের থেকে। ঠিক আছে, এই দিকটাই হচ্ছে আমার কিসের দিক বলো তো? চুম্বক মানে বলের দিক। ঠিক আছে, প্রযুক্ত বল। চুম্বক যে বলটা তোমার গতিশীল আধানটার উপর প্রয়োগ করতেছে সেই আধানের দিকটাই হচ্ছে তোমার এই দিকটা। ঠিক আছে, তাহলে এটা আমি কই থেকে পাচ্ছি? এটা আমি তোমার ভেক্টর গুণন থেকে পাচ্ছি। এবং দেখো, এই দিকটা তোমার উপরের দিকে হইতে পারে, এই দিকটা তোমার নিচের দিকে হইতে পারে। এখন কোন দিকে হবে এটা কিন্তু আমরা জানি না। ঠিক আছে, লম্বভাবে উপর দিকেও পসিবল, লম্বভাবে নিচের দিকেও পসিবল। সো আমরা এখন সেটা বের করব। ঠিক আছে, এখন আমরা সেটা বের করব। তবে আমি এখানে যে বক্স করা যে জিনিসগুলো তুমি দেখতে পারতেছো সবগুলো ইম্পর্টেন্ট। দেখো, এটা তোমার মান নির্দেশ করতেছে। এই মানে এই যে ফর্মুলাটা দ্বারা তুমি মান বের করবা আর নিচের ফর্মুলাটা দ্বারা তুমি হচ্ছে দিক বের করবা। দিকটা তোমাকে আমি শিখাই দিব। এখানে 4টা কেসই আছে। 4টা কেস তুমি মনে রাখতে পারলে মোর দেন এনাফ। তোমার এর বাইরে আর কোনো কেস পসিবলও না, এর বাইরে তোমার আর কোনো কেস আসেও না। ঠিক আছে, সো আলটিমেটলি চলো আমরা যদি এবার একটু যাই। দেখো, এই চুম্বক ক্ষেত্রের আধানটা সম্পর্কে আমাদের হয়তো বা আইডিয়াটা অলরেডি চলে আসে। এবার দেখো আমরা চুম্বক ক্ষেত্রে গতিশীল আধানের দিকটা নিয়ে একটু স্টাডি করবো। ঠিক আছে, তাহলে দেখো আমি তোমাকে যে কথাটা বললাম সেই কথাটা হচ্ছে তোমার কাছে কিন্তু এখানে কি আছে বলো তো? দেখো, আমি এখানে তোমার একটা তল চিন্তা করছি। এই তলের মধ্যে একটা তোমার পজিটিভ আধান আছে। তো এই পজিটিভ আধানের দেখো বেগটা, মানে এই আধানের বেগটা তোমার হচ্ছে এদিক বরাবর কাজ করতেছে। দেখো, এদিক বরাবর তোমার হচ্ছে বেগটা কাজ করতেছে। এবং দেখো তোমার চুম্বক ক্ষেত্রটা এদিক বরাবর কাজ করতেছে এবং এদের মধ্যবর্তী কোণটা তোমার থিটা। এবং দেখো এই থিটা মানে এই দুইটার সাথে এদের যদি তুমি যদি ক্রস গুণন করাও না তাহলে এই দিকটা হবে কি বলতো? এই তলটার লম্ব বরাবর, রাইট? এই তলটার লম্ব বরাবর, অর্থাৎ এই যে তোমার ভি এবং বি, এই ভি এবং বি ভেক্টরের সাথে লম্ব আকারে থাকবে কি বলতো? তোমার চুম্বক ক্ষেত্রটা। এবং এই চুম্বক ক্ষেত্রটাই হচ্ছে আমার মানে চুম্বক ক্ষেত্রের এটাই হচ্ছে আমার কি বলতো? দিকটা। ঠিক আছে, দেখো পরের চিত্রটার দিকে তাকাও তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। মানে এটা কনফিউশন রাখার কোনো জায়গা নেই। দেখো, এটা একটা পজিটিভ চার্জ। তো আমার ভিটা কাজ করতেছে এদিক বরাবর এবং আমার বিটা কাজ করতেছে এদিক বরাবর। এবং দেখো, এটা দেখে মনে হচ্ছে যে এদের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি না? হ্যাঁ, এটা কিন্তু এই ক্ষেত্রে কিন্তু এটা 90 ডিগ্রি মনেই হচ্ছে এবং এটা কিন্তু আসলেও 90 ডিগ্রি। ঠিক আছে, এবং দেখো তোমার তাহলে এদের সাথে তোমার 90 ডিগ্রি কোণে কে থাকবে? এদের সাথে দেখো 90 ডিগ্রি কোণে তোমার হচ্ছে এই যে চুম্বক ক্ষেত্রটা থাকবে। কথা বুঝতে পারছো? এদের সাথে 90 ডিগ্রি কোণে চুম্বক ক্ষেত্রটা থাকবে। এখানে একটা মিসকনসেপশন আছে, আমি একটু ক্লিয়ার করে দেই। অনেকে মনে করে যে তোমার এখানে যে আধানের বেগটা আছে এবং যে এখানে তোমার চুম্বক ক্ষেত্রের মানটা আছে এই দুটো অবশ্যই তোমার 90 ডিগ্রিতে থাকবে বা সবসময় থাকে, এরকম না। এই কোণটা তোমার যে কোনো কোণ হতে পারে। এটা 90 ডিগ্রি হতে পারে, এটা তোমার 80 ডিগ্রি হতে পারে, 70 ডিগ্রি হতে পারে, হোয়াট এভার। এটা আসলে ম্যাটার করতেছে না। ঠিক আছে, বাট তোমার অলওয়েজ অলওয়েজ তোমার যে চুম্বক ক্ষেত্রের মানটা আছে বা চুম্বক ক্ষেত্রটা সবসময় তোমার 90 ডিগ্রির সাথে থাকবে। চুম্বক ক্ষেত্রটা সবসময় তোমার 90 ডিগ্রির সাথে থাকবে। এটা উপরেও কাজ করতে পারে, নিচে দিকেও কাজ করতে পারে, বাট এটা সবসময় তোমার 90 ডিগ্রি কোণেই থাকবে। ঠিক আছে, কিন্তু দেখো তোমার চুম্বক ক্ষেত্রের মানে সরি আধানের বেগ এবং চুম্বক ক্ষেত্র এরা কিন্তু তোমার মানে 90 ডিগ্রিতে হতেও পারে, নাও হতে পারে। এটা আসলে ম্যাটার করতেছে না। কিন্তু অলওয়েজ চুম্বক ক্ষেত্রের যে তোমার দিকটা আছে বা চুম্বক ক্ষেত্রের বলের যে দিকটা আছে এই বলের দিকটা অলওয়েজ তোমার হচ্ছে 90 ডিগ্রি কোণে থাকবে। ঠিক আছে, আমরা এতটুকু কি তোমাকে বুঝাতে পারছি? তাহলে দেখো, আমরা যদি এখান থেকে আরেকটা জিনিস একটু দেখি, আমি যে কথাটা বললাম এটাকে একটু আমি সামারি করে দিই, না হলে তোমরা ভুলে যাবা। ঠিক আছে, আমি এটাকে একটু জাস্ট হালকা করে সামারি করে দিই, তাহলে তোমার কাছে বুঝতে আরো বেশি সুবিধা হবে। দেখো, আমি তোমাকে একটু শর্টকাট করে বুঝাই। দেখো, তোমার কাছে একটা কি আছে? একটা আধান আছে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার একটা পজিটিভ আধান। যে পজিটিভ আধানটার বেগটা মনে করো এই দিক বরাবর। এটা কি বলতো? বেগটা। এবং দেখো, বেগটা এই দিক বরাবর, খুব ভালো কথা। এবং দেখো তোমার হচ্ছে এই বেগের সাথে তোমার অবশ্যই কি থাকবে? একটা তোমার চুম্বক ক্ষেত্র থাকবে। মনে করো চুম্বক ক্ষেত্রটা হচ্ছে আমার এই দিক বরাবর কাজ করতেছে। ঠিক আছে, এটা কিন্তু ভিতরের দিকে। এটা কি বলতো? ভিতরের দিকে। তাহলে দেখো, এদের মধ্যবর্তী কোণটা কত? মধ্যবর্তী কোণটা আমি তোমার এটাকে চিন্তা করতেছি কি বলতো? থিটা, তাই না? এদের মধ্যবর্তী কোণটা হচ্ছে আমার থিটা। এই থিটা তোমার যে কোনো কিছু হতে পারে। এই থিটাটা এখন 90 ডিগ্রি কোণে নাও থাকতে পারে। এটা তোমার 90 ডিগ্রি কোণে নাই ধরে নাও। ঠিক আছে, তাহলে দেখো এদের সাথে যে তোমার চুম্বক ক্ষেত্রের বলের যে তোমার ডিরেকশনটা
ডিরেকশনটা কি হবে, একদম লম্ব বরাবর হবে, ঠিক আছে। এই যে এই লম্ব বরাবর তোমার আসলে বলটা কাজ করবে, ঠিক আছে। লম্ব বরাবর আসলে কি কাজ করবে বলো তো, বলটা কাজ করবে, অর্থাৎ দুইটার সাথেই তুমি লম্ব আকারে পাবা, ঠিক আছে, দুইটার সাথেই তুমি লম্ব আকারে পাবা। নর্মালি তুমি দেখো এখানে কিন্তু তোমার থিটাটা নট ইকুয়াল টু 90 ডিগ্রি, এটা কিন্তু তোমার 90 ডিগ্রির চেয়ে ছোট হইতে পারে, বড় হইতে পারে, ঠিক আছে। এই ক্ষেত্রে এটি কিন্তু তোমার 90 ডিগ্রির মতো না, ঠিক আছে। এই থিটাটা কিন্তু তোমার 90 ডিগ্রির মতো না, কিন্তু তোমার যেখানে বলটা কি বল, এটা চুম্বক ক্ষেত্রের যে বলটা, সেই বলটা যেটা তোমার হচ্ছে আধানটার উপরে ক্রিয়া করতেছে, সেই বলটা কিন্তু তোমার হচ্ছে লম্ব সাথে থাকবে, ঠিক আছে। সেটা কিন্তু অলওয়েজ লম্বভাবে থাকবে, এবং এটা উপরের দিকে হতে পারে, এটা কিন্তু তোমার নিচের দিকে হতে পারতো, ঠিক আছে। এটা কিন্তু তোমার নিচের দিকে হতে পারতো, কখন উপরের দিকে হবে কখন নিচের দিকে হবে এটা আমরা একটু পরে বুঝতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আমি যদি তোমাকে 90 ডিগ্রি কোণে একটা দেখাই, তাহলে তুমি এইভাবে চিত্রটা ড্র করতে পারো। এখানে তুমি ভি কে রাখো, বা এই মানে এই ভি বেগে আসলে তোমার কণাটা গতিশীল এদিক বরাবর। তারপরে তুমি কি করতে পারো জানো, তুমি হচ্ছে লম্ব আকারে এখানে একটা লম্ব আঁকো, এবং তুমি হচ্ছে কি করবা, এপাশেও একটা এভাবে আঁকো, এবং মনে করো এটা হচ্ছে তোমার বি, ঠিক আছে। এটা কি বলতো বি, তাহলে বলতো এই দুটা ভেক্টরের সাথে তোমার লম্ব আকারে কি থাকবে, লম্ব আকারে তোমার হচ্ছে এফ ভেক্টরটা থাকবে, বুঝতে পারছো। এই দেখো এখানে কিন্তু তোমার এটা লম্ব মনে হচ্ছে, মানে দেখো এটা কিন্তু তোমার সবগুলো 90 ডিগ্রি মনে হচ্ছে, রাইট। দেখো এবার তোমার ভি এবং বি এর মধ্যবর্তী কোণটা থিটাটা কত, দেখো তো থিটাটা আমি দেখি বুঝতে পারতেছি এটা 90 ডিগ্রি হয়ে গেছে, এটা কত হয়ে গেছে, 90 ডিগ্রি হয়ে গেছে। বাট দেখো তো স্টিল তোমার যে চৌম্বক ক্ষেত্রের বলের যে মানে দিকটা, সেই দিকটা কিন্তু এখনো 90 ডিগ্রি আছে, দেখছো। এই দিকটা কিন্তু তোমার দুইটা তলের সাথে 90 ডিগ্রি মেনটেন করে আছে, ঠিক আছে। এটা তো বুঝতে পারো, রাইট। এরা কি আছে, এরা কিন্তু 90 ডিগ্রি কোণে আছে, ঠিক আছে। এরা কিন্তু তোমার 90 ডিগ্রি কোণে আছে। বাট তুমি দেখো এদের মানে এখন একটু আগে আমরা দেখছিলাম যে তোমার থিটা কোণের মানটা কিন্তু 90 ডিগ্রি ছিল না। থিটা কোণ কার কার মধ্যে হয়, তোমার গতিশীল আধানটা এবং তোমার যে চুম্বক ক্ষেত্রটা রয়েছে তাদের মধ্যে যে কোণটা, সেটা হচ্ছে আমার থিটা। এই থিটা কোণটা আমার 90 ডিগ্রি ছিল না, এবার কিন্তু 90 ডিগ্রি হয়েছে। বাট দেখো স্টিল আমার যে তোমার চুম্বক ক্ষেত্র যে বলটা প্রয়োগ করতেছে, সেই বলটা কিন্তু তোমার সবসময় 90 ডিগ্রির সাথে আছে, এটা কিন্তু নো চেঞ্জ। মনে মনে থাকবে তো নাকি। তাহলে দেখো এই 90 ডিগ্রিতে থাকলে কি হবে, এই 90 ডিগ্রিতে তুমি যদি রাখতে পারো তোমার যে আর গতিশীল আধানটা এবং তোমার যে চুম্বক ক্ষেত্রটা, তাতে যে মধ্যবর্তী কোণটা যদি তোমার 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে তোমার যেখানে এফ আছে না, এফ তোমার ম্যাক্সিমাম হয়ে যাবে। এফ কি হবে বলতো, ম্যাক্সিমাম হয়ে যাবে, কারণ আমরা জানি সাইন থিটার সর্বোচ্চ মান কত, 1 না। তাহলে দেখো তো সাইন থিটা 90 মান হচ্ছে 1, তাহলে আমি এখান থেকে বলতে পারবো যে আমি তোমার যখন আমার 90 ডিগ্রি হয়ে যাবে এই গতিশীল আধানের বেগটা এবং তোমার যে চুম্বক ক্ষেত্রটা রয়েছে, তাদের মধ্যবর্তী কোণটা যখন তোমার 90 ডিগ্রি হয়ে যাবে, তখন আমি তার ম্যাক্সিমাম ভ্যালু পাবো। কার ম্যাক্সিমাম ভ্যালু পাবো, আমার যে তোমার চুম্বক ক্ষেত্রের বলটা রয়েছে, প্রযুক্ত বলটা, সেই বলটার আমি তোমার ম্যাক্সিমাম মানটা পেয়ে যাবো, ঠিক আছে। আর যদি আমার এই কোণটা 90 ডিগ্রি চেয়ে ছোট হয়, তাহলে ম্যাক্সিমাম পাবো না, বুঝতে পারছো। ওকে, তাহলে আমরা কিন্তু এই জিনিসটা বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। এখন দেখো আমার যে কথাটা বললাম যে এইটা কি উপরের দিকে হবে নাকি নিচের দিকে হবে, এই যে আমার মানে চুম্বক ক্ষেত্রে প্রযুক্ত যে বলটা আছে, বলের ডিরেকশনটা উপরের দিকে হবে নাকি নিচের দিকে হবে, এটা বের করার জন্য আমাদের একটা সুন্দর নীতি আছে। নীতিটার নাম হচ্ছে তোমার ফ্লেমিং এর বাম হস্ত নীতি, ঠিক আছে। ফ্লেমিং এর বাম হস্ত নীতি, আমরা এই জিনিসটা পড়বো। তার আগে দেখো আমি সেই জিনিসটাই বললাম, দেখো এই যে এখান থেকে তুমি আরো চিত্রটা খুব ভালো মতো করে বুঝতে পারবা। দেখো এখান থেকে তুমি আরো সুন্দর করে বুঝতে পারবা। দেখো এই দিক বরাবর তোমার হচ্ছে চুম্বক ক্ষেত্রটা কাজ করতেছে, এবং এই দিক বরাবর তোমার বেগটা কাজ করতেছে, এবং দেখো এদের মধ্যবর্তী কোণটা বলতো কত, থিটা। এই থিটা কোণটা তোমার 90 ডিগ্রি হতে পারে, না হতে পারে। যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমি সর্বোচ্চ তোমার কি পাবো বলতো, সর্বোচ্চ হচ্ছে আমি তোমার বলটা পাবো। আর যদি তোমার 90 ডিগ্রির চেয়ে ছোট হয়, তাহলে সর্বোচ্চ হবে না, এই আর কি। এবং দেখো এই যে তোমার এটা কি বলতো, প্রযুক্ত বলটা, এই প্রযুক্ত বলের যে তোমার ডিরেকশনটা, সেটা বুঝতে পারছো। এটা প্রযুক্ত বলের ডিরেকশন, দেখো এটা কিন্তু তোমার দুইটা তলের সাথে 90 ডিগ্রি কোণে আছে, দেখছো। এটা কিন্তু তোমার দুইটা তলের সাথেই 90 ডিগ্রি কোণে আছে। ওকে, বুঝতে পারছি। এখন এটা উপরের দিকে আছে, আবার এটা তোমার নিচের দিকেও হতে পারে। এখন কখন উপরের দিকে হবে কখন নিচের দিকে হবে, চলো সেটা একটু বোঝার চেষ্টা করি। এই জন্য আমরা যে জিনিসটা পড়বো সেটার নাম কি বললাম বলতো, ফ্লেমিং এর বাম হস্ত নীতি বা ফ্লেমিং লেফট হ্যান্ড রুল, ঠিক আছে। এই ফ্লেমিং লেফট হ্যান্ড রুলের মধ্যে আসলে কি বলে, আমি তোমাকে একটু বোঝানোর চেষ্টা করি, তাহলে দেখো বুঝতে পারবা। দেখো অলওয়েজ মনে রাখবা, দেখো আমি এখানে তোমার তিনটা আঙ্গুলের নিয়ে আমার এখানে কাজ করতে হবে। এই তিনটা আঙ্গুলগুলোর যদি একটু নাম বলি, এটার নাম কি বলতো, বৃদ্ধা আঙ্গুল না, এটার নাম হচ্ছে তোমার বৃদ্ধা আঙ্গুল বা বৃদ্ধা আঙ্গুলি, তোমার বৃদ্ধা আঙ্গুল। আচ্ছা, এটা হচ্ছে আমার তর্জনী, এবং এটাকে আমরা বলা হয় মধ্যমা। তাহলে দেখো এই যে আমার তিনটা আঙুল না, এই তিনটা আঙুলকে আমাকে এরকম একটা অরিয়েন্টেশনে সেট করতে হবে। তো এরকম অরিয়েন্টেশনে মানে সেট করার পর আমাকে চিন্তা করতে হবে বৃদ্ধা আঙুল বরাবর, মানে আমি সবার আগে তোমার মধ্যমা বরাবর আমি হচ্ছে তোমার চৌম্বক ক্ষেত্র যে বেগ, মানে যে আধানে যে বেগটা আছে, বেগের যে ডিরেকশন, সেটাকে আমি রাখবো। আমার অলওয়েজ মধ্যমা, এই যে মধ্যমা আঙুলটা তুমি দেখতে পাচ্ছ, এই মধ্যমা আঙুল বরাবর অলওয়েজ আমার কি থাকবে বলতো, আমার যে আধানটা যে বেগে যাচ্ছে বা বেগের যে ডিরেকশনটা, সেটা থাকবে। আর তর্জনী বরাবর সবসময় আমার চুম্বক ক্ষেত্রটা থাকবে।
তর্জনী বরাবর কি থাকবে বলো তো? চুম্বক ক্ষেত্রটা থাকবে। এবং দেখো এদের সাথে তোমার বৃদ্ধা আঙ্গুলিটা নির্দেশ করবে যে দিক বরাবর, সেটাই হবে হচ্ছে আমার কিসের মান বলো তো? আমার বলের ডিরেকশন, ঠিক আছে? এটার মাধ্যমে আমরা কি বের করে থাকি? এটার মাধ্যমে আমরা তোমার দিক বের করে থাকি। এটার মাধ্যমে আমরা কি বের করে থাকি বলো তো? দিক বের করে থাকি, ঠিক আছে? তাহলে দিকটা আমরা বের করার জন্য আমাকে অবশ্যই ৩ টা আঙ্গুলকে এইভাবে সেট করতে হবে। আমি ২ টা আঙ্গুল সেট করব, একটা আঙ্গুল অটোমেটিক আমাকে যে ডিরেকশন দেখাবে সেটা হবে হচ্ছে আমার অ্যান্সার। তাহলে দেখো আমার অটোমেটিক যে আঙ্গুলটা দেখায় সেটা হচ্ছে আমার বৃদ্ধা আঙ্গুল। বৃদ্ধা আঙ্গুলকে নিয়ে আমার কোনো কনসার্ন নাই। আমার কনসার্ন হচ্ছে তোমার মধ্যমা এবং তর্জনী। আমি মধ্যমাটাকে অবশ্যই বেগের দিকে স্থাপন করব, আর তর্জনীকে অবশ্যই আমি তোমার চৌম্বক ক্ষেত্রের দিকে স্থাপন করব। তাহলে দেখো মধ্যম মানে আমার বৃদ্ধা আঙ্গুলিটা যেদিকে নির্দেশ করবে সেটাই হবে আমার কি বলতো? আমার হচ্ছে তোমার বলের দিকটা। কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? চলেন আমরা সামনের দিকে একটু আগাই, তাহলে আরো ইজিলি বুঝতে পারবেন, ঠিক আছে? দেখেন আপনি এই জিনিসটাকে যদি এইভাবে না বুঝতে পারেন তাহলে এক কাজ করবেন, আপনি হচ্ছে এরকম একটা পেপার নেবেন, পেপারটাকে এভাবে কেটে ফেলবেন, ঠিক আছে? এভাবে কেটে ফেলার পর এভাবে নামকরণ করবেন, করে করে আপনি মিলাবেন, দেখবেন যে আপনার মিলে গেছে, ঠিক আছে? এই জন্য আমি এটা রাখছি এখানে, যে তোমার যদি মনে হয় যে না আমি পারতেছি না ভাইয়া, আমার হাত দিয়ে হচ্ছে না, তাহলে তুমি এরকম একটা পরীক্ষার হলেও পেপার কেটে নিয়ে যেতে পারো। অনেকে আবার এই 4টা কেস আছে তো 4টা কেস মুখস্থ করে ফেলে, তুমি চাইলে মুখস্থ করতে পারো, তাহলে তুমি আরো তাড়াতাড়ি ম্যাথ করতে পারবে। আর যদি মনে হয় যে না আমি মুখস্থ করবো না, তাহলে তুমি এইভাবে একটা কেটে নিবা, ঠিক আছে? এইভাবে একটা পেপার কেটে নিবা, পেপারটা কেটে নিয়ে তুমি হচ্ছে তারপরে আমি যেভাবে প্রসেসগুলো এখন বলবো সেভাবে আসলে তুমি মিলিয়ে ফেলতে পারবা। এবং এই সেম জিনিসটা কিন্তু আমি তোমাকে এর আগের ক্লাসেও করাইছিলাম, বাট নতুন একটা অ্যাপ্রোচে করাইছিলাম, ঠিক আছে? বাট এখন আমি তোমাকে ফ্লেমিং এর বামহস্ত নীতি সাহায্যে করাচ্ছি, ঠিক আছে? সো আলটিমেটলি তুমি যে কোনো একটা ফলো করতে পারো, তুমি মুখস্থ করতে পারো, এটা তোমার উপর নির্ভর করতেছে। বাট স্টিল যেটাই করো না কেন, তুমি যদি ভুলে যাও তাহলে বাবা তুমি এরকম একটা মানে এদিক বরাবর ফোর্স নিয়ে যাবে, এদিক বরাবর ম্যাগনেটিক ফিল্ড কাটবা, এবং এদিক বরাবর তুমি হচ্ছে কি রাখবা বলো তো? বেগ রাখবা। এইভাবে তুমি একটা কি কাটবা, এইভাবে তুমি একটা হচ্ছে পেপার কাটবা, কেটে নিয়ে তুমি অলওয়েজ মাথায় রাখবা যে তোমার হচ্ছে বেগের দিকটা হবে সবসময় মধ্যম আঙ্গুল বরাবর, আর তোমার হচ্ছে চুম্বক ক্ষেত্রের দিকটা হবে তর্জনী আঙ্গুল বরাবর, এবং তোমার যে চুম্বক ক্ষেত্রের মানটা সেটা নির্দেশ করবে বৃদ্ধি আঙ্গুলটা, ঠিক আছে? মানে চুম্বক ক্ষেত্র বলের মানটা আসলে, বুঝতে পারছো? তাহলে দেখো এটা কিন্তু তোমার ক্রস গুণফলের নীতিও বলতে পারো, ঠিক আছে? ক্রস গুণফলে কিন্তু আমরা এইভাবে বের করে থাকি, ওকে? বুঝতে পারছি? তাহলে এটা দেখো, এটা মূলত তোমার ক্রস গুণফল থেকে আসতেছে। আচ্ছা এই দেখো এই জিনিসটা এখানে দেখানো হয়েছে, যে দেখো এই একটা যদি ভেক্টর হয়, ভেক্টরটা তোমার এদিক বরাবর কাজ করতেছে, বি একটা ভেক্টর যদি এদিক বরাবর কাজ করে, তাহলে এদের যে ক্রস গুণফলের দিকটা হবে সেই দিকটা হবে এই উপর দিক বরাবর। বুঝা গেছে না? ওকে, দেখো এবার হচ্ছে আমরা 4টা কেসের মধ্যে চলে আসি। ফার্স্ট আমাকে এই 2টা কেস নিয়ে একটু কথাবার্তা বলতে হবে। তো দেখো এখানে আমরা একবার একটা ক্রস রাখছি, একবার একটা ডট রাখছি। এটা হচ্ছে আমার শুধুমাত্র পজিটিভ চার্জের জন্য। কার জন্য বলো তো বাবা? শুধুমাত্র আমার পজিটিভ চার্জের জন্য। এই পজিটিভ চার্জের জন্য কি হবে, আমরা প্রথমে এটা একটু দেখার চেষ্টা করব, ঠিক আছে? পজিটিভ চার্জের জন্য আমার কি হবে এটা এখন আমরা এখান থেকে একটু দেখার চেষ্টা করব। তাহলে দেখো তো তুমি এটাকে নরমালি চিন্তা করতে পারো একটা আলফা কণা, ঠিক আছে? আমি এটা একটা আলফা কণা চিন্তা করি। আলফা কণার মান কত জানি? পজিটিভ 3.2, রাইট? এটা না ঠিক আছে না? এবার দেখো তুমি কি করবা, এই পজিটিভ যে তোমার চার্জটা আছে, চার্জটাকে তুমি হচ্ছে একটা অন্তর্মুখী চুম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে প্রবেশ করাবা, ঠিক আছে? তাহলে দেখো তো অন্তর্মুখী চুম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে প্রবেশ করাচ্ছ, দ্যাট মিনস তুমি দেখো তো এই যে আধানটা, এই আধানটার বেগটা তোমার এদিক বরাবর কাজ করবে, রাইট? এই আধানটার বেগটা এদিক বরাবর কাজ করবে, দ্যাট মিনস ভি হচ্ছে এদিক বরাবর। তাহলে আমার মধ্যমাটা কোন দিক বরাবর স্থাপন করতে হবে? ভি এর দিক বরাবর। দেখো চিত্রের দিকে তাকাও একটু, আমি চিত্রের দিকে দেখো এই যে এদিক বরাবর আমি ভিকে স্থাপন করে ফেলছি, ঠিক আছে? এদিক বরাবর আমি ভিকে স্থাপন করছি, আর এটা আমার কি অন্তর্মুখী চুম্বক ক্ষেত্র, তার মানে ভিতরের দিকে প্রবেশ করতেছে এরকম মনে হচ্ছে দেখে। দ্যাট মিনস দেখো এই যে আমার এখানে তুমি তর্জনীটা দেখতে পারতেছো, এই দেখো তর্জনীটা হচ্ছে আমার দেখে মনে হচ্ছে যে আমি ভিতরের দিকে তর্জনীটাকে ধরছি, বুঝতে পারছো? দেখো ভিতরের দিকে আমি তর্জনীকে ধরছি, আর আমার বেগের দিকটাকে আমি তোমার মধ্যমা আঙ্গুল দিয়ে রিপ্রেজেন্ট করছি। তাহলে বলো তো আমার চুম্বক ক্ষেত্রটা কোন দিকে হবে? আমার বৃদ্ধি আঙ্গুলটা দেখাচ্ছে উপরের দিকে, দ্যাট মিনস আমার চুম্বক ক্ষেত্রটা হবে উপরের দিকে, বা হচ্ছে চুম্বক ক্ষেত্র বলতে আমি বুঝাচ্ছি চুম্বক ক্ষেত্রের মানটা আর কি। এই এফ এর মানটা বা এফ এর দিকটা কোন দিকে হবে? উপরের দিকে। দেখো তাহলে আমার যদি এবার অ্যানিমেশনের মাধ্যমে দেখি, তাহলে দেখো এই জিনিসটা এখানে রিপ্রেজেন্ট করা হবে। এই দেখো দেখতে পারছো? তাহলে আমার আধানটা কোন দিকে বেঁকে গেল? উপরের দিকে বেঁকে গেল না? এই দেখো উপরের দিকে বেঁকে গেল। দ্যাট মিনস দেখো আমার আধানটা এভাবে গিয়ে এভাবে গিয়ে এভাবে গিয়ে এভাবে গিয়ে দেখো উপরের দিকে বেঁকে গেল। এই যে উপরের দিকে বেঁকে গেল, এটা উপরের দিকে কেন বেঁকে গেল? তুমি তো দেখতে পারতেছো যে চুম্বক ক্ষেত্রের আসলে মানে মানের দিকটা কোন দিকে বা বলের দিকটা কোন দিকে? উপরের দিকে না? এই উপরের দিকটা কিন্তু তুমি দেখতে পারতেছো। এই জন্য তোমার হচ্ছে চুম্বক ক্ষেত্রটা বা তোমার যে আধানটা, এই আধানটাই চুম্বক ক্ষেত্রের সাথে ক্ল্যাশ করে তোমার উপরের দিকে চলে গেছে। বুঝতে পারছো? কারণ কি? ফ্লেমিং এর বাম হস্ত নীতি দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারতেছি। তাহলে দেখো অন্তর্মুখী চুম্বক ক্ষেত্রের জন্য আমি তোমার কি করব? বৃদ্ধাঙ্গুলিটাকে আমি তোমার বেগের দিক বরাবর বসাবো, তাহলে দেখবো যে অটোমেটিক্যালি বৃদ্ধাঙ্গুলিটাকে, এটা অবশ্যই বাম হাত দিয়ে করবা, ডান হাত দিয়ে অনেক গাধা করে, তোমরা কিন্তু গাধা না, আমি বারবার বলতেছি এটা বাম হাত দিয়ে করবা। এটা তুমি যদি ডান হাত দিয়ে করো তাহলে একদম তোমার কোনো কিছু মিলবে না, ডান হাত বাম হাত দুইটা একদম ক্ল্যাশ করে দেখবো যে কিছু মিলতেছে না। এটা অনেক গাধারে আমি দেখছি যে তোমার হচ্ছে বাম হাত ডান হাত দুইটা মিলায় করে, কখনো বাম হাত দিয়ে করতেছো, কখনো ডান হাত দিয়ে করতেছো, নিজেও বোঝে না কি করতেছে। তাহলে দেখো তোমাকে অবশ্যই এটা এনশিওর করতে হবে যে তোমার এটা অবশ্যই বাম হাতের জন্য প্রযোজ্য, ঠিক আছে? কেবলমাত্র বাম হাত, তোমার বাম হাতটাকে তুমি হচ্ছে বেগের দিক বরাবর মধ্যাঙ্গুলিটাকে রাখবা, তাহলে দেখবা যে তোমার হচ্ছে অটোমেটিক্যালি তর্জনীটা তোমার হচ্ছে ভিতরের দিকে নির্দেশ করবে। দ্যাট মিনস এটা কি? অন্তর্মুখী। অন্তর্মুখী হয়ে গেল। অন্তর্মুখী হওয়ার উপরে তোমার দেখো বৃদ্ধাঙ্গুলিটা উপর দিকে নির্দেশ করতেছে, তাহলে তোমার তোমার যে বলটা, এই বলটা কোন দিকে হবে? উপরের দিকে হবে। বুঝতে পারছো? বুঝতে পারছো? এটি কিন্তু গাধার মতো কাজ করবা না। এবার দেখো বহির্মুখী। বহির্মুখী মানে কি? ডট।
তাহলে দেখো তোমার বেগটাকে অবশ্যই এই যে তোমার এখানে যে তুমি চার্জটা দেখতেছো, এই চার্জটা দেখো তো অবশ্যই তোমার সামনের দিকে এইভাবে যাচ্ছে, এই বেগে যাচ্ছে। দ্যাট মিনস তোমার মধ্যমাটা মধ্যমাটা তুমি এর আগে যেভাবে স্থাপন করছিলে এইবারও সেমভাবে স্থাপন করবা। অর্থাৎ দেখো তোমার তোমার হচ্ছে এই মধ্যমা আঙ্গুলটাকে মধ্যমা আঙ্গুল বরাবর তুমি হচ্ছে বেগটাকে স্থাপন করবা। ঠিক আছে, এই দেখো আমি বেগটাকে স্থাপন করছি। ওকে, তাহলে বেগের দিক বরাবর আমি মধ্যমাটাকে স্থাপন করছি। তাহলে দেখো তো এবার হচ্ছে ডট মানে কি বলতো, বহির্মুখী, অর্থাৎ ভিতর থেকে বাইরের দিকে চলে আসতেছে এরকম মনে হচ্ছে। দ্যাট মিনস আমার তর্জনীটা এবার তোমার কি হবে বলতো, বাইরের দিকে হবে। এই দেখো আমার ভিতর থেকে বাইরের দিকে মনে হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে আমার তর্জনী বা তোমার যে ইয়াটা আছে, চৌম্বক ক্ষেত্রটা আছে, সেই চৌম্বক ক্ষেত্রটা। তাহলে বলো তো বলের মানটা কোন দিকে হবে, বলটা কোন দিকে হবে? বলটা অবশ্যই আমার দেখো এবার আমার আঙ্গুলটা নিচের দিকে লক্ষ্য করাচ্ছে। ঠিক আছে, বা আমার এই বৃদ্ধাঙ্গুলিটা এবার দেখো নিচের দিকে নির্দেশ করতেছে। দ্যাট মিনস আমার এবার তোমার যে বলটা, বলের ডিরেকশনটা এবার নিচের দিকে হবে। তার মানে দেখো তো আমার এখানে যে চার্জটা কোন দিকে বেঁকে যাবে, নিচের দিকে বেঁকে যাবে। দেখো এই যে দেখো নিচের দিকে বেঁকে গেছে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? এবার দেখেন আপনার চার্জটা কি হলো, এবার আপনার চার্জটা এসে 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 দেখেন আপনার নিচের দিকে এভাবে বেঁকে গেল। দ্যাট মিনস এখানে কেন নিচের দিকে বেঁকে গেল, ওই যে ভাইয়া বামহস্ত নীতি, অর্থাৎ আমার মধ্যমা বরাবর আমি কাকে স্থাপন করছি, আমার যেদিকে বেগটা সেদিকে স্থাপন করছি। তারপরে দেখো তর্জনী মানে তর্জনীটা স্থাপন করছি, আমার চৌম্বক ক্ষেত্রটা কি বহির্মুখী নাকি অন্তর্মুখী, এটার উপর ডিপেন্ড করে। বহির্মুখী যেহেতু, তাহলে আমাকে অবশ্যই বাইরের দিকে ধরতে হবে। তাহলে দেখো তো আমার আঙ্গুলটা, আমার যে বৃদ্ধাঙ্গুল এটা, সেটা নিচের দিকে নির্দেশ করতেছে না? নিচের দিকে নির্দেশ করলে আমাকে খেয়াল রাখতে হবে কি বলতো, আমাকে খেয়াল রাখতে হবে যে হচ্ছে আমার বলটা নিচের দিকে আসলে অনুভব করবে কে, চার্জটা। এখন দেখো এই দুটা কেস তুমি চাইলে মুখস্থ রাখতে পারো। কিভাবে মুখস্থ রাখবো আমি বলে দিই। দেখো এখানে তোমার হচ্ছে পজিটিভ আধান, এটা পজিটিভ আধানের জন্য কেস না, পজিটিভ আধানের জন্য মনে রাখবা অন্তর্মুখী যখন হবে তখন বলটা উপরের দিকে কাজ করবে, আর যখন তোমার বহির্মুখী হবে পজিটিভ আধানের জন্য তখন সেটা আসলে নিচের দিকে কাজ করবে। জাস্ট এতটুকু মনে রাখবা, অন্তর্মুখীর জন্য উপরের দিকে আর বহির্মুখীর জন্য নিচের দিকে, অন্তর্মুখীর জন্য উপরের দিকে, বহির্মুখীর জন্য নিচের দিকে। বুঝতে পারছো? কখন পজিটিভ আধানের জন্য। এবার দেখো আমরা সেম জিনিসগুলো দেখবো নেগেটিভ আধানের জন্য। কার জন্য দেখবো বলতো, নেগেটিভ আধানের জন্য দেখবো। এবং এই নেগেটিভ আধানের জন্য দেখবো, তো নেগেটিভ আধান হিসেবে আমরা কাকে নিতে পারি, এখানে তোমার একটা ইলেকট্রনকে আমরা চিন্তা করতে পারি, রাইট? নেগেটিভ আধান কার, ইলেকট্রনের না, তুমি এখানে একটা ইলেকট্রন পার্টিকেলকে চিন্তা করতে পারো। ঠিক আছে, ইলেকট্রনের চার্জ কত মনে আছে তো, -1.6 × 10⁻19 কুলম, তাই না? -19 কুলম। ওকে, এটা হচ্ছে আমার একটা ইলেকট্রন। তাহলে আমি এবার নেগেটিভ আধান হিসেবে তোমার একটা ইলেকট্রনকে ট্রিট করতেছি। ঠিক আছে, একটা ইলেকট্রনকে যদি আমি ট্রিট করি তাহলে কি হবে বলতো, তুমি একটা ইলেকট্রনকে ট্রিট করো, অসুবিধা নেই। এখন দেখো তুমি এইবার একটু এখানে তোমার চেঞ্জ আসবে। ঠিক আছে, এবার তুমি ফ্লেমিং এর বামহস্ত নীতি দিয়ে করতে পারবা না। ঠিক আছে, এবার তোমাকে একটু চেঞ্জ আনতে হবে। চেঞ্জটা কোথায় আনবা আমি একটু বলে নেই। ঠিক আছে, এবার তুমি এটাকে চাইলে রাইট হ্যান্ড রুল দিয়ে করতে পারো। এবার তুমি দেখো নেগেটিভের জন্য তুমি মানে এবার তুমি হচ্ছে তোমার রাইট হ্যান্ড বা হচ্ছে তোমার ডান হাতটা ইউজ করতে পারো। ঠিক আছে, ডান হাতটা এবার তুমি ইউজ করে কিন্তু এই জিনিসটা সলভ করে ফেলতে পারো। পজিটিভ চার্জের জন্য বাম হাত আর নেগেটিভ চার্জের জন্য ডান হাত, তুমি ডান হাত দিয়ে করে ফেলতে পারবা। আর যদি তুমি ডান হাত ইউজ করতে না চাও তাহলে দেখো এখানে আমাকে একটা অ্যাজাম্পশনে একটা জিনিস আমাকে এখানে বলে দিতে হবে। সেটা হচ্ছে এই মধ্যমা বরাবর আমি কাকে স্থাপন করছি, ভিকে স্থাপন করছি না? এটাকে দেখবে যে অনেক বইয়ের মধ্যে লেখা আছে তড়িৎ প্রবাহ বরাবর বা তড়িৎ প্রবাহের দিক বরাবর। ঠিক আছে, এটাকে কি বলা হয় বলতো, তড়িৎ প্রবাহের দিক বরাবর। আমি মানে ভিকে বা হচ্ছে আমি যে মধ্যমা আঙ্গুলটাকে আমি স্থাপন করব তড়িৎ প্রবাহের দিক বরাবর। ঠিক আছে, বা আই এর দিক বরাবর। ওকে, এখন আই এর দিকটা কোন দিকে হয়? তোমার ইলেকট্রন যেদিকে মানে যেদিক দিয়ে যায় তার অপোজিট দিকে তোমার আই এর দিকটা ধরতে হয় না বলতো বাবা? তোমার ইলেকট্রনের যে দিক দিয়ে যাচ্ছে তার অপোজিট দিকে তো তোমার তোমার হচ্ছে তড়িৎ প্রবাহের দিকটা হবে, তাই তো? তাহলে দেখো তুমি হচ্ছে একটু যদি তাকাও, এখানে দেখো এখানে তোমার একটা নেগেটিভ চার্জ আছে না? নেগেটিভ চার্জটা তোমার হচ্ছে যাচ্ছিল কোন দিক দিয়ে? নেগেটিভ চার্জটা অবশ্যই তোমার সামনের দিকে যাবে। তাহলে তুমি কি দিকটাকে সামনের দিকে ধরতে পারবা? পারবা না তো। নেগেটিভ চার্জের বিপরীত দিকে তোমাকে ধরতে হবে। দ্যাট মিনস তোমার মধ্যমাটাকে ধরতে হবে উল্টা পাশে। বুঝতে পারছো? অর্থাৎ আই এর দিক বরাবর তোমাকে আসলে মধ্যমাটাকে ধরতে হবে। এখন কথা হচ্ছে তুমি এটাকে যদি এইভাবে মনে রাখতে পারো তাহলে তো হলোই। আর যদি তুমি মনে রাখতে না পারো তাহলে তুমি এক কাজ করতে পারো, সেটা হচ্ছে তুমি রাইট হ্যান্ড রুলটাকে ইউজ করতে পারো। এখন রাইট হ্যান্ড রুলটা কিভাবে ইউজ করবা, তুমি এবার ডান হাতে চিন্তা করো তাহলেই হয়ে যাচ্ছে। ডান হাতে যে মধ্যমা আঙুলটা আছে না, সেই মধ্যমা আঙুলটাকে তুমি হচ্ছে বেগের দিক বরাবর রাখবা। তারপরে তুমি করবা, আসলে দেখবে যে তোমার মিলে গেছে। আর যদি তোমার খুব অসুবিধা হয় তাহলে তুমি এটাকে অবশ্যই একটা জিনিসে ফোকাস করবা। তুমি যদি লেফট হ্যান্ড রুল দিয়ে করতে চাও তাহলে হচ্ছে তুমি অবশ্যই, আমি লেফট হ্যান্ড রুলটা দিয়েই বলি, তুমি ডান হাত বাম হাত দিয়ে না হলে পরে কনফিউশনের মধ্যে পড়ে যাবা। ডান হাত তোমার কনসিডার করার কোনো দরকারই নেই, তুমি লেফট হ্যান্ড দিয়েই করতেছো, লেফট হ্যান্ড দিয়েই করো। তাহলে দেখো আমি তোমার একটু আগে দেখলাম যে পজিটিভের জন্য কোনো ভেজাল নাই, বাট তোমার হচ্ছে নেগেটিভের জন্য একটু ভেজাল আছে। ভেজালটা কি, আমার যেদিকে বেগ সেদিকে আমি আসলে মধ্যমাটাকে স্থাপন করতে পারবো না, আমার উল্টা দিকে স্থাপন করতে হবে। কারণ কি, আমরা জানি হচ্ছে তোমার তড়িৎ প্রবাহের দিক বরাবর আমরা হচ্ছে মধ্যমা আঙুলটাকে স্থাপন করি। ঠিক আছে, তাহলে দেখো মধ্যমাটাকে আমার তড়িৎ প্রবাহের দিক বরাবর স্থাপন করতেছি। তাহলে দেখো আমি যদি একটু নর্মালি চিন্তা করি যে আমার বেগটা কোন দিকে, আমার বেগটা হচ্ছে তোমার সামনের দিকে, রাইট? এদিক বরাবর হচ্ছে আমার বেগটা কাজ করতেছে, এদিক বরাবর আমার বেগটা কাজ করতেছে। তাহলে বলো তো আমার মধ্যমাটাকে আমি স্থাপন করবো কোন দিক বরাবর? তার উল্টা দিক বরাবর, অর্থাৎ এই দিক বরাবর। দেখো আমি সেটাই করছি। এটা আমার কিসের দিক? এটা হচ্ছে আমার ভি এর দিক। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? তাহলে দেখেন এটা যদি ভি এর দিক হয় তাহলে দেখেন আপনি ভিতরের দিকে, তাহলে তর্জমাটা এটা কি একটা বহির্মুখী না? এটা সরি, এটা একটা অন্তর্মুখী না? অন্তর্মুখী হওয়ার কারণে তুমি দেখতেই পারতেছো যে আমরা ভিতরের দিকে কাকে স্থাপন করব? ভিতরের দিকে আমি চুম্বক ক্ষেত্রটাকে স্থাপন করব। এই দেখো তোমার তর্জনী আঙ্গুলটা তোমার হচ্ছে ভিতরের দিকে চলে গেছে। কিভাবে দেখাই তোমাকে? দাঁড়াও।
এই দেখো এটা তোমার ভিতরের দিকে চলে গেছে, ঠিক আছে? এটা তোমার ভিতরের দিকে চলে গেছে। তাহলে দেখো তো তুমি যদি এভাবে ধরো তাহলে তোমার কি হবে জানো? তোমার দেখবা যে তোমার যে বলটা তোমার একদম খাড়া নিচের দিকে দেখাচ্ছে, ঠিক আছে? তাহলে বলের ডিরেকশনটা কি হবে? নিচের দিকে হবে। তাহলে দেখো তুমি যদি একটা মনে রাখতে পারো, বাবা দেখো তুমি যদি একটা মনে রাখতে পারো, তুমি যদি পজিটিভটা মনে রাখতে পারো, নেগেটিভটা তার উল্টা হয়ে যায়, ঠিক আছে? পজিটিভটার জন্য জাস্ট মনে রাখবা যে তোমার যখন অন্তর্মুখী হবে তখন তোমার হচ্ছে উপরের দিকে থাকে পজিটিভের জন্য, আর তাহলে তোমার এটা যখন নেগেটিভ হয়ে যাবে তখন সেটা হবে নিচের দিকে, বুঝতে পারছো? তাহলে দেখো তোমার মনে রাখতে অনেক বেশি ইজি হয়ে যাবে। যে কোনো একটা কেস মনে রাখবা, তারপরে তার উল্টাটাই হবে অপোজিট যে তোমার চার্জটা রয়েছে সেই চার্জটার জন্য আর কি। আর তোমার যদি মনে হয় যে না আমি বের করতে পারতেছি না, তাহলে তুমি হচ্ছে আমি তোমাকে একটা খাতা কাটার রুল দেখাইছি যে ওভাবে তুমি খাতাগুলো কেটে নিয়ে আসতে পারো, নিয়ে এসে তারপরে তুমি করতে পারো, অথবা আঙুল দিয়েও হাত দিয়েও করতে পারো, ঠিক আছে? বাট তুমি যদি মনে করো পেপার কেটে এনে তারপরে করো, ওটা মনে হয় যে আমার কাছে বেশ ইজি তোমার জন্য হয়ে যাবে আর কি, ঠিক আছে? সো এই জিনিসটা মুখস্থ রাখতে পারলে সবচেয়ে ভালো হয় আর কি। দেখো তাহলে দেখো আমি যদি এখানে তোমার বেগের দিকটাকে এদিক এদিক বরাবর ধরি, তাহলে দেখো তো আমি বুঝতে পারতেছি যে আমার বেগের দিকটা এদিক বরাবর হলেও আমাকে তার দিকটা চিন্তা করতে হবে আয়ের দিক বরাবর। এবং আয়ের দিক বরাবর আমি দিকটা চিন্তা করার পর আমি দেখতেছি যে আমার বলটা তোমার নিচে দিকে কাজ করতেছে। তাহলে দেখো তো আমার চার্জটা কোন দিকে চলে যাবে? চার্জটা আমার ডেফিনেটলি নিচের দিকে চলে আসবে। দেখো এই দেখো আমার চার্জটা কি হয়ে গেছে, তোমার নিচের দিকে চলে আসে, রাইট? তাহলে দেখো চার্জটা আমার নিচের দিকে চলে আসে। কেন চলে আসে? ওই ফ্লেমিং এর বামস্ত নীতি অনুসারে, ঠিক আছে? আচ্ছা এবার দেখো পরেরটার জন্য একটু যদি লক্ষ্য করে, এটা কি? এটা আমি উপরেরটার জন্য মানে উপরে যে ক্রসগুলো দেখলাম, ক্রসগুলো মানে কি? ক্রসগুলো মানে হচ্ছে তোমার কি বলতো অন্তর্মুখী। এবার দেখো আমি বহির্মুখী দেখবো, এটা কি বলতো বহির্মুখী, ঠিক আছে? বহির্মুখীর জন্য আমি যদি দেখি সেম জিনিস, বহির্মুখীর জন্য আমার কি হবে? আমাকে অবশ্যই আমার বেগটা হচ্ছে এদিক বরাবর কাজ করতেছে, রাইট? কিন্তু আমি বেগের দিক বরাবর তো নিতে পারবো না, আমাকে নিতে হবে মানে তড়িৎ প্রবাহের দিক বরাবর, অর্থাৎ আমার উল্টা পাশ থেকে আমাকে চিন্তা করতে হবে। তাহলে আমার তড়িৎ প্রবাহের দিক বরাবর আমাকে তোমার মধ্যম আঙুলটাকে রাখতে হবে। দ্যাট মিনস আমার মধ্যম আঙুলটা থাকবে এই তড়িৎ প্রবাহের দিক বরাবর, অর্থাৎ এই দিকে হচ্ছে আমার ভি এর দিক হবে। এবং দেখো আমার তর্জনীটা এবার মনেই হবে যে আমার বহির্মুখী যেহেতু, তাহলে তোমার দেখে মনে হবে কি বলতো এটা তোমার বাইরে বের হয়ে আসতেছে, ঠিক আছে? এটা দেখে তোমার মনে হবে বাইরে বের হয়ে আসতেছে, ঠিক আছে? বহির্মুখী। তাহলে দেখো এটা হচ্ছে আমার কার দিক? এটা হচ্ছে আমার চুম্বক ক্ষেত্রের দিকটা। তাহলে বলো তো বলের দিকটা কি হবে? উপরের দিক হবে না? এই দেখো বলের দিকটা হচ্ছে আমার কিসের দিক বরাবর বলো তো? উপরের দিক বরাবর। তাহলে দেখো এবার তোমার এই যে চার্জটা কিন্তু উপরের দিকে বেঁকে যাবে, দেখো দেখছো চার্জটা কি হলো বলো তো? চার্জটা হচ্ছে তোমার এই দেখো উপরের দিকে বেঁকে গেল। বুঝতে পারছো? বুঝতে পারছো? এখন দেখো এই ৪ টা কেস কিভাবে মনে রাখবা। দেখো তোমার আমি ৪ টা কেস কখনোই তোমাকে রিকমেন্ড করব না মনে রাখো। তুমি জাস্ট এই ২ টা কেস মনে রাখবা। এই ২ টা কেসে তুমি দেখো, এই ২ টা কেসে তুমি জাস্ট ফ্লেমিং এর বাম হস্ত নীতিটা এপ্লাই করবা। বাকি ২ টা এটার উল্টা হবে আরকি। দেখো, তোমার অন্তর্মুখী চুম্বক ক্ষেত্রে যখন একটা পজিটিভ চার্জকে তুমি গমন করাও, তখন সেটা হচ্ছে চুম্বক ক্ষেত্রের দিকটা উপরের দিকে হয়। তাহলে দেখো তো তুমি জাস্ট এখানে অন্তর্মুখী চুম্বক ক্ষেত্রের এটা এরকমই থাকবে। ঠিক আছে? জাস্ট এখানে তোমার চার্জের মানটা নেগেটিভ হয়ে যাবে। নেগেটিভ হয়ে গেলে কি হবে বলো তো? তোমার এটা অন্তর্মুখী চুম্বক ক্ষেত্রের জন্য নেগেটিভ চার্জকে তুমি যদি গমন করাও, তাহলে এটা তোমার কি হবে? জাস্ট এটার উল্টা হবে। উল্টা মানে কি? তোমার এখানে বলের দিকটা উপরের দিকে, তাহলে ওই ক্ষেত্রে তোমার বলের দিকটা হবে নিচের দিকে, গেল। সেম ভাবে দেখো পয়েন্টের জন্য যে তোমার এটা একটা বহির্মুখী চুম্বক ক্ষেত্র, এবং তুমি যদি একটা পজিটিভ আধানকে পাঠাও, তাহলে সেটা ডিরেকশনটা হয় তোমার কিসের দিকে বলো তো? বলের ডিরেকশনটা হয় তোমার নিচের দিকে, রাইট? কিন্তু তাহলে দেখো তো তোমার যদি এখানে একটা নেগেটিভ আধানকে পাঠাতো, তাহলে বলের দিকটা কোন দিকে হইতো? এই তো বুঝতে পারতেছো, উল্টা হয়ে যেত, তার মানে উপরের দিকে হইতো। দেখো, অর্থাৎ তুমি যদি এই দুটো কেস মনে রাখতে পারো, তাহলে বাকি দুটো কেস তুমি অটোমেটিক্যালি মন থেকে বের করে আনতে পারবা, ঠিক আছে? তোমাকে এই তড়িৎ প্রবাহের দিক বরাবর চিন্তা করতে হবে না, রাইট হ্যান্ড রুল চিন্তা করতে হবে না, কিছু চিন্তা করতে হবে না। জাস্ট একটা মনে রাখবা, বাকি দুটো তুমি অটোমেটিক্যালি নিজে থেকে বের করতে পারবা। আমি কি তোমাকে বুঝাতে পারছি? তাহলে দেখো তুমি এই জিনিসটা সহজে অ্যাপ্লাই করতে পারো, ওকে? তাহলে দেখো আমি এখান থেকে তোমাকে যে জিনিসটা বোঝালাম যে তোমার চুম্বক ক্ষেত্রের উপরে গতিশীল আধানের দিকটা কিরকম হতে পারে, এই দিক সম্পর্কে আমি কিন্তু বলছি, এবং এখান থেকে কিন্তু পরীক্ষায় আসে। সো আলটিমেটলি একটু কেয়ারফুল থাকবা। এবং দেখো বাবা, এখানে তোমার কেবলমাত্র ৪ টা কেসই পসিবল। এই যে ৪ টা কেস এখানে লেখা আছে, এই ৪ টা কেসের বাইরে আর কোনো কেস পসিবল না, ঠিক আছে? দেখো আমরা ৪ টা কেসই লিখছি, ঠিক আছে? এবং দেখো এখানে আই দ্বারা রিপ্রেজেন্ট করতেছে কি বলতো? আই দ্বারা রিপ্রেজেন্ট করতেছে তোমার চুম্বক মানে তোমার তড়িৎ প্রবাহের দিকটা আর কি, তড়িৎ প্রবাহের দিক। এবং তুমি কি জানো যে যখন তোমার একটা তড়িৎ প্রবাহ উৎপন্ন হয়, বা একটা তড়িৎ প্রবাহের চারপাশে যখন একটা চার্জ যায়, তখন সেখানে একটা চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হয়। এই জিনিসগুলো কিন্তু আমি তোমার এর আগে ক্লাসে দেখাইছি, একটু দেখে আসতে পারো, ঠিক আছে? চাইলে। আর এখানে দেখো যে পজিটিভ আধানের জন্য আমি ২টা কেস দেখলাম। দেখো পজিটিভ আধানের জন্য তোমার এটা কি? এটা হচ্ছে তোমার একটা কি বলবো? অন্তর্মুখী চুম্বক ক্ষেত্রের জন্য আমার তোমার হচ্ছে যখন পজিটিভ আধান যাবে, তখন সেই বলের মানটা উপরের দিকে হবে। আর দেখো তোমার যখন বহির্মুখী একটা পজিটিভ আধান যাচ্ছে, তখন তার বলের মানটা নিচের দিকে হবে। এর ভাইস ভার্সা হবে মানে তোমার নেগেটিভ আধানের জন্য। তো নেগেটিভ আধানের জন্য আমি দেখবো যে তোমার কি বলতো? এই তোমার যখন একটা অন্তর্মুখী চুম্বক ক্ষেত্রের মধ্যে দিয়ে একটা নেগেটিভ আধান গমন করে, তখন তার যে বলের দিকটা এটা হয় নিচের দিকে। আর যখন তুমি একটা মানে ইয়ার জন্য বহির্মুখী একটা চুম্বক ক্ষেত্রের জন্য তোমার যখন একটা নেগেটিভ আধান প্রবেশ করে, তখন সেটা হচ্ছে তোমার উপর দিকে, অর্থাৎ তার যে বলের দিকটা হয় তোমার উপরের দিকে। এই ৪ টা কেসের বাইরে আর কোনো কেস নাই। ২ টা কেস মনে রাখবা, বাকি ২ টা কেস তুমি অটোমেটিক্যালি মন থেকে নিয়ে আসতে পারবা, ঠিক আছে? সেটা আসলে তুমি মেজার করে ফেলতে পারবা, কারণ একটা আরেকটা অপোজিট। বুঝতে পারছেন?
ওকে, চলেন এবার হচ্ছে আমরা যে জিনিসটা দেখবো যে আমি যদি তোমাকে একটু চিত্রটা দেখাই যে আসলে তোমাকে যদি একটা অ্যানিমেশন দেখাই, অ্যানিমেশনটা দেখলে বুঝতে পারবা। দেখো এই যে নর্থ থেকে সাউথ পোলের দিকে তোমার একটা সমান্তরাল কি কাজ করতেছে, তোমার একটা সমান্তরাল চৌম্বক ক্ষেত্র কাজ করতেছে, এবং দেখো এই চৌম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে আমার একটা নেগেটিভ আধান প্রবেশ করলো। তো এই নেগেটিভ আধানটা প্রবেশ করার কারণে দেখো চৌম্বক ক্ষেত্রের দিকটা আমার দেখাচ্ছে, এই চৌম্বক ক্ষেত্রের দিকটা হচ্ছে আমার এই ডান দিক বরাবর, এবং দেখো বেগের দিকটা হচ্ছে আমার সোজা বরাবর। তাহলে বলো তো আমার এখানে বলটা উপরের দিক বরাবর কাজ করবে নাকি নিচের দিক বরাবর কাজ করবে? ফ্লেমিং এর বামহস্ত নীতি দিয়ে তুমি দেখতে পারবা, দেখবা যে এটা তোমার উপরের দিকে কাজ করতেছে এবং এটা তোমার বেঁকে যাবে। ঠিক আছে, দেখো এই যে তোমার বলটা যে আছে না, বলটা তোমার উপরের দিকে কাজ করবে এবং দেখো যে এটা তোমার বেঁকে যাবে। দেখিও একটু পরে তুমি দেখতে পারবা যে আসলে তোমার এই দেখো বেঁকে গেল না, এবং বেঁকে গিয়ে সেটা আসলে ঘুরতে থাকবে। দেখো বেঁকে গিয়ে সেটা আসলে এভাবে ঘুরতে থাকবে, বুঝতে পারছো? তাহলে দেখো নেগেটিভ আধানটা গেল গিয়ে বেঁকে গিয়ে এভাবে ঘুরতে থাকতেছে, বুঝতে পারছেন? বুঝতে পারছেন কেসটা? তাহলে দেখেন এটা হচ্ছে আপনার নেগেটিভ আধানের জন্য। তাহলে যদি এবার পজিটিভ আধানের জন্য আমরা চিন্তা করি, তাও তবুও আমরা দেখতে পারবো। তাহলে দেখো আমার চৌম্বক ক্ষেত্রটা তোমার হচ্ছে নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে কাজ করতেছে। এই দেখো আমার বেগটা তোমার মানে বেগের দিকটা আমি বুঝতে পারছি তো, বেগের দিকটা হচ্ছে এই দিক বরাবর, এবং চৌম্বক ক্ষেত্রটার দিকটা আমি একটু চিন্তা করব। এখানে তোমাকে চৌম্বক ক্ষেত্রের দিকটা দেখাবে, একটু জাস্ট ওয়েট করো। দেখো এই যে, আচ্ছা এখানে তোমার মানে আসলে এখানে আমি একটু তোমাকে বলি, সরি, আচ্ছা একটু ওয়েট। এখানে কিছু করার নাই। আচ্ছা, একটু তোমাকে ধৈর্য ধরতে হবে। দেখো আমি যে জিনিসটা তোমাকে এখানে বললাম যে দেখো এই যে তোমার এদিক বরাবর চৌম্বক ক্ষেত্রটা কাজ করতেছে না, তাহলে দেখো বিয়ের দিকটা হবে এদিক বরাবর, এবং দেখো তোমার বেগের দিকটা হচ্ছে এদিক বরাবর, অর্থাৎ তোমার ভিটা যাচ্ছে এদিক বরাবর, অর্থাৎ দেখো তোমার যে চার্জটা তোমার ভিতরের দিকে প্রবেশ করতেছে না, তাহলে দেখো তো তোমার যে বলের দিকটা উপরের দিকে হবে, এই উপরের দিকে তোমার বলের দিকটা হবে, অর্থাৎ তোমার চার্জটা গিয়ে এইভাবে বেঁকে যাবে, বুঝতে পারছো? চার্জটা গিয়ে এইভাবে কি হবে বলো তো, বেঁকে যাবে। দেখো এই জিনিসটা এখানে তুমি দেখতে পারবা, ঠিক আছে? এই জিনিসটা তুমি এখানে দেখতে পারবা, এই দেখো বেঁকে গেল। এখন এটা তোমার তো নেগেটিভ চার্জের জন্য হচ্ছে, ঠিক আছে? এটা তোমার নেগেটিভ চার্জের জন্য হচ্ছে, সেম ভাবে তুমি একটা পজিটিভ চার্জের জন্য বের করতে পারবা, ঠিক আছে? দেখো তোমার চুম্বক ক্ষেত্রের যে দিকটা বা চুম্বক ক্ষেত্রের যে দিকটা, সেই দিকটা কিন্তু অলওয়েজ তোমার মানে ফিক্সড, অর্থাৎ দেখো তোমার নর্থ পোল থেকে সাউথ পোল, অর্থাৎ তোমার চুম্বক ক্ষেত্রের দিকটা অলওয়েজ তোমার এই দিক বরাবর, ঠিক আছে? তাহলে দেখো তোমার চুম্বক ক্ষেত্রটা অলওয়েজ এই দিক বরাবরই কাজ করতেছে, ঠিক আছে? এই দিক বরাবর তোমার বি কাজ করতেছে, এবং দেখো তোমার বেগটা কিন্তু এই দিক বরাবর কাজ করতেছে, ঠিক আছে? এই দিক বরাবর কাজ করতেছে, কিন্তু এটা একটা পজিটিভ আধার না, এই জন্য তুমি দেখবা যে এদের মধ্যে যে বলটা, এই বলটা কিন্তু এবার তোমার নিচের দিকে কাজ করবে। তুমি দেখবা যে বলটা তোমার নিচে দিকে কাজ করতেছে, ঠিক আছে? বলটা তোমার নিচে দিকে কাজ করবে, ওকে? তুমি দেখবা কি বলতো, বলটা তোমার নিচে দিকে কাজ করতেছে, ওকে? এই দেখো বলটা তোমার নিচে দিকে কাজ করা মানে কি, এই দেখো এইভাবে ঘুরতেছে, দেখছো? বলটা তোমার নিচে দিকে কাজ করতেছে, এই দেখো, বুঝতে পারছো না? তাহলে দেখো বলটা তোমার নিচে দিকে কাজ করা মানে কি, বলটা তোমার হচ্ছে নিচে দিকে মানে তোমার হচ্ছে বেঁকে যাবে, ঠিক আছে? পজিটিভ আধানটা দেখো এবার তুমি বেঁকে গিয়েছে, বুঝতে পারছেন? বুঝতে পারছেন? দেখেন আপনার পজিটিভ আধানটা এইভাবে বেঁকে গিয়েছে। তো এই জিনিসটা হচ্ছে আমরা একটু আগে দেখলাম, এবং আমরা আসলে এভাবে দেখি নাই, বাট আমরা হচ্ছে যেভাবে দেখছিলাম ওটা মনে রাখলেই হবে। এটা মনে রাখার দরকার নেই, এটা জাস্ট একটা অ্যানিমেশন আমি তোমাকে দেখাইলাম, বাট তুমি মনে রাখবা কোনটা, তুমি মনে রাখবা এই যে চারটা, বুঝছো? এই দুটা মনে রাখবা এবং এই দুটো মনে রাখবা, জাস্ট ইট। ওকে, ঠিক আছে? আচ্ছা, আর স্লাইড তো আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সো দেখতেই পারবা, অসুবিধা নাই। এবার চলো আমরা হচ্ছে তোমার চুম্বক ক্ষেত্রের প্রাবল্য এবং এর একক নিয়ে একটু আলোচনা করে থাকি, ঠিক আছে? চুম্বক ক্ষেত্রের প্রাবল্য জিনিসটা কাকে বলে, আমি তোমাকে এর আগের ক্লাসে একটা বা প্রথম ক্লাসে আমি তোমাকে বলছিলাম, অর্থাৎ আমার লেকচার 0 তে আমি তোমাকে বলছিলাম চুম্বক ক্ষেত্র কাকে বলে। বাট ওটা আমার একটা রাফ ডেফিনেশন ছিল, ওই ডেফিনেশনটা দিলে আসলে হবে না পরীক্ষায়। তো আমরা এখান থেকে একটা চুম্বক ক্ষেত্রের মানে ডেফিনেশন বের করার চেষ্টা করি, ঠিক আছে? চুম্বক ক্ষেত্রের প্রাবল্যের আরকি। তো দেখো আমার চুম্বক ক্ষেত্রের প্রাবল্য এবং চুম্বক ক্ষেত্র বলা যে কথাটা, চুম্বক ক্ষেত্রের প্রাবল্য বলা একই কথা, বুঝতে পারছো? চুম্বক ক্ষেত্রের মান বা চুম্বক ক্ষেত্রের বল বলা যে কথা, চুম্বক ক্ষেত্রের প্রাবল্য বলা একই কথা না। চুম্বক ক্ষেত্রের বল আলাদা জিনিস, বাট প্রাবল্য বলতে চুম্বক ক্ষেত্রকেই বোঝায়, বুঝতে পারছো? চুম্বক ক্ষেত্রের মান এবং প্রাবল্য একই জিনিস, বুঝতে পারছো? অর্থাৎ বি 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 এই বি হচ্ছে তোমার কি বলতো, প্রাবল্য। তাহলে দেখো এফ ইকুয়ালস টু কি বলতো, এফ ইকুয়ালস টু আমি দেখলাম কিউ ভি বি সাইন থিটা, রাইট? কিউভি বি সাইন থিটা। তো এখান থেকে আমি যদি বিকে আলাদা করে ফেলি, তাহলে আমি লিখতে পারবো বি ইকুয়ালস টু কি হবে বলতো, বি ইকুয়ালস টু আমি লিখতে পারবো এফ ডিভাইডেড বাই কিউ ভি সাইন থিটা, রাইট? এফ ডিভাইডেড বাই কিউ বি সাইন থিটা। এখন দেখো এখান থেকে আমি যদি এখন তোমার এই বি এর জন্য সংজ্ঞা দিতে চাই, তাহলে আমি আমার টার্গেট কি হবে, আমার টার্গেট হবে এই হর। আমি হরকে কি করবো বলতো, হরকে আমি তোমার এক ধরবো, হরকে এক ধরলে আমার যে পরিমাণ বল হবে তাকে হচ্ছে আমি তোমার চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বলতে পারবো। তো হরের মধ্যে কি কি আছে, আধান আছে, তাহলে আমি বলবো যে 1 কুলম আধান। তারপরে আমি দেখো এখানে বেগ আছে, বেগকে আমি বলবো তোমার 1 মিটার পার সেকেন্ড বেগ বা একক বেগ। আর দেখো সাইন থিটা, এই সাইন থিটাকে আমি 1 ধরবো, ঠিক আছে? অর্থাৎ সমকোণে। তাহলে দেখো সমকোণ, একক বেগ,
একক আধান, এই তিনটা যদি তোমার এক এক হয়ে যায় তাহলে এই হর পুরাটা এক হয়ে যাবে, পুরাটা হর এক হয়ে গেলে বি ইকুয়ালস টু এফ হয়ে যাবে, অর্থাৎ যাহাই তোমার বল তাহাই তোমার চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য। কথা বুঝতে পারছো? তাহলে দেখো সংজ্ঞাটা আমার কিরকম, সংজ্ঞাটা হচ্ছে কোনো চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে সমকোণে, এই বুঝতে পারছো সমকোণে কেন, কারণ ওই যে সাইন থিটাকে আমি ক্যান্সেল আউট করতেছি, একক বেগে বেগটাকে আমি এক ধরে নিছি, তাহলে সমকোণে মানে কি সাইন থিটা ইকুয়ালস টু 1, সাইন থিটা ইকুয়ালস টু 1, একক বেগ মানে কি, একক বেগ মানে হচ্ছে ভি ইকুয়ালস টু 1, চলমান একক মানের একটি আধান, তার মানে কিউ ইকুয়ালস টু কত হয়ে গেছে 1 হয়ে গেছে, তাহলে এর উপরে যে ক্রিয়াশীল বল অর্থাৎ এফ তাকে আমরা কি বলবো বলতো, চুম্বক ক্ষেত্রের মান বা চুম্বক ক্ষেত্রের প্রাবল্য বলবো, চুম্বক ক্ষেত্রের মান বা চুম্বক ক্ষেত্রের প্রাবল্য বলবো। যদি তোমার কখনো চুম্বক ক্ষেত্রের প্রাবল্য জিজ্ঞাসা করে তখন তুমি এই ফর্মুলাটা মানে এই সংজ্ঞাটা দিবা, বুঝতে পারছো? দেখো মানে সংজ্ঞাটি কি খুব কঠিন? সংজ্ঞাটি কিন্তু খুব কঠিন না, বুঝে গেছে না? এবং এই চুম্বক ক্ষেত্রের একক মানে চুম্বক ক্ষেত্রের মানের একক বা চুম্বক ক্ষেত্রের যে প্রাবল্য তার একক হচ্ছে তোমার টেসলা, কি বলতো, টেসলা। এখন তোমার পরীক্ষা কিন্তু এই টেসলা সম্পর্কেও তোমার হচ্ছে জিজ্ঞাসা করে যে টেসলা কাকে বলে। এখন টেসলা কাকে বলে দেখো, আমি টেসলার জন্য আমি আবারও সেম ফর্মুলাটা লিখবো। দেখো টেসলা কাকে বলে সেটা কিন্তু পরীক্ষায় আসে, এই জন্য দেখো আমি তোমার লিখতেছি যে এটা চুম্বক ক্ষেত্রের প্রাবল্য, চুম্বক ক্ষেত্রের প্রাবল্য ইকুয়ালস টু কি বলতো, এফ ডিভাইডেড বাই কিউ ভি সাইন থিটা, রাইট, এফ ডিভাইডেড বাই কিউ ভি সাইন থিটা। এখন দেখো এটাকে বোঝার জন্য আমি তোমার প্রতিটা রাশির আমি হচ্ছে তোমার এককগুলো এখানে লিখবো। দেখো বলের একক কি, বলের একক হচ্ছে তোমার নিউটন, তারপরে দেখো তোমার আধানের একক কি, নিচে আছে আধানের একক কুলম, বেগের একক কি মিটার পার সেকেন্ড না, সাইনের একক সাইন থিটার একক তো আমি কিছু বলতে পারবো না, এটা তো তোমার একটা অনুপাত, অনুপাতের তো কখনো কোনো একক হয় না। তাহলে দেখো এই যে নিউটন কুলম মিটার পার সেকেন্ড, ঠিক আছে, নিউটন কুলম মিটার পার সেকেন্ড, এটি হচ্ছে আমার কিসের একক, এটি হচ্ছে আমার তোমার কিসের একক বলো, চুম্বক ক্ষেত্রের প্রাবল্যের একক, এবং এই এককটাকে আমরা তোমার টেসলা বলি, কি বলি বলো তো, টেসলা বলি। তাহলে দেখো যে যে চুম্বক ক্ষেত্রে 1 কুলম চার্জ, দেখো এই চার্জটাকে আমি 1 কুলম চিন্তা করছি, 1 কুলম আধান বা 1 কুলম আধানের ক্ষেত্রে দিকের সাথে সমকোণে 1 মিটার পার সেকেন্ড বেগে, দেখো এই যে 1 মিটার পার সেকেন্ড বেগে তোমার গতিশীল 1 নিউটন বল অনুভব করে, তাকে হচ্ছে আমরা কি বলি বলতো, টেসলা বলি, ঠিক আছে। তাহলে দেখো আমরা এটাকে কিভাবে বলতে পারতেছি, একটু নর্মালি চিন্তা করো, আমি নিচে দুটোকে 1 করে নিছি, এবং উপরেরটাকে আমি 1 করে নিচ্ছি, ঠিক আছে, প্রতিটা জিনিসকে আমি 1 করে নিলে আমি যা মানে টেসলার সংজ্ঞাটা পেয়ে যাবো। দেখো 1 কুলম আধান এবং একক তোমার হচ্ছে বেগে যদি তোমার 1 নিউটন বল প্রযুক্ত হয় তাহলে তাকে হচ্ছে আমরা কি বলতে পারবো বলতো, তোমার হচ্ছে টেসলা বলতে পারবো। যে চুম্বক ক্ষেত্রে 1 কুলম আধান ক্ষেত্রের দিকের সাথে সমকোণে 1 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হলে 1 নিউটন বল অনুভব করে, সেই চৌম্বক ক্ষেত্রের মানকে আমরা 1 টেসলা বলি, ঠিক আছে। তাহলে দেখো আমি এখান থেকে খুব ইজিলি বলতে পারতেছি যে আমার কুলমটা আমি ধরতেছি 1 কুলম, তারপরে দেখো মিটার পার সেকেন্ডকে আমি ধরতেছি 1 মিটার পার সেকেন্ড, এবং নিউটন, তাহলে দেখো এই নিচে হরটা যদি তোমার 1 হয়ে যায় তাহলে তোমার 1 নিউটন যে বলটা অনুভব করতেছে সেটাকে আমি বলতে পারবো কি বলতো, তোমার 1 টেসলা, বুঝতে পারছো? তাহলে দেখো টেসলা কার একক, টেসলা হচ্ছে তোমার চুম্বক ক্ষেত্র প্রাবল্যের একক, ঠিক আছে। এখন মজার ব্যাপার কি জানো বাবা, মজার ব্যাপার হচ্ছে এই টেসলাকে সমান সমান তুমি কি লিখতে পারো জানো, এই 1 টেসলা সমান সমান তুমি লিখতে পারো নিউটন পার অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ার মিটার, ঠিক আছে। এখন তুমি দেখো এটা অ্যাম্পিয়ারটা কই থেকে আসলো, আমি এখানে লিখতেছি কুলম কুলম মিটার পার সেকেন্ড, বাট এখানে অ্যাম্পিয়ারটা কই থেকে আসলো, তুমি কি জানো যে কুলম পার সেকেন্ড, ঠিক আছে, কুলম পার সেকেন্ড এটাকে আমরা অ্যাম্পিয়ার লিখতে পারি। তুমি কি এটা জানো কুলম পার সেকেন্ডকে আমরা কিভাবে অ্যাম্পিয়ার লিখতে পারি, আই ইকুয়ালস টু, তুমি একটা ফর্মুলা পড়ছো না, কিউ ডিভাইডেড বাই টি। এখানে দেখো তো কিউ এর একক কি, কিউ এর একক হচ্ছে তোমার কুলম, আর টি এর একক কি সেকেন্ড, তাহলে দেখো এই কুলম পার সেকেন্ড, এই কুলম পার সেকেন্ডকে আমি কি লিখতে পারবো, অ্যাম্পিয়ার লিখতে পারবো না, তড়িৎ প্রবাহের একক। তাহলে দেখো এই অ্যাম্পিয়ার লিখলাম, বুঝতে পারছো? তাহলে দেখো এই যে ফর্মুলাটা উপরে আছে আমার নিউটন আর নিচে কি আছে কুলম পার সেকেন্ডকে আমি একসাথে লিখতেছি এবং মিটার লিখতেছি, তাহলে দেখো কুলম পার সেকেন্ডকে আমি লিখতে পারবো অ্যাম্পিয়ার, এবং দেখো সাথে থাকে শুধু মিটার, এই জন্য আমি লিখতে পারবো 1 টেসলা সমান সমান কি বলতো, নিউটন অ্যাম্পিয়ার মিটার, ঠিক আছে, নিউটন ডিভাইডেড বাই অ্যাম্পিয়ার মিটার, ঠিক আছে, আবার নিউটন পার এম্পিয়ার পার মিটার, ঠিক আছে, এভাবে তুমি বলতে পারো। ওকে, আমরা বুঝতে পারছি। তাহলে দেখো এটা কিন্তু মাঝে মাঝে তোমার পরীক্ষা এমসিকিউতে চলে আসে যে 1 টেসলা সমান সমান কি, এটা পসিবল কিনা বা এটা কিভাবে আসে, বা এটা 1 টেসলার মানে এককগুলোর রিপ্রেজেন্টেশন তোমাকে দিয়ে বলতে পারে যে নিচের কোনগুলো হচ্ছে তোমার টেসলা একক, ঠিক আছে, বা টেসলা সমতুল্য একক, তখন তোমাকে আসলে এই জিনিসগুলো দিয়ে দিবে, বুঝছো, এই জিনিসগুলো দিয়ে তোমাকে আসলে এখানে টেস্ট করা হবে। তাহলে দেখো আমরা হোপফুলি এই জিনিসটা বুঝতে পারছি, এখানে আসলে কোনো অসুবিধা হওয়ার কথা না। তাহলে দেখো আমরা মোদ্দা কথা আজকে আমরা দেখলাম যে একটা চুম্বক ক্ষেত্রের উপর দিয়ে সেটা হতে পারে অন্তর্মুখী চুম্বক ক্ষেত্র, হতে পারে বহির্মুখী চুম্বক ক্ষেত্র, সেটার মধ্য দিয়ে যখন একটা গতিশীল আধান মানে গমন করে তখন আসলে তার মানটা কিরকম হয়, তার দিকটা কিরকম হয়, বুঝতে পারছো? তাহলে দেখো আমাদের দুইটা কিন্তু টপিক অলরেডি ক্লোজড। একটা কি বলতো, একটা হচ্ছে আমরা দেখছি তড়িৎবাহী তারের উপর দিয়ে তোমার হচ্ছে একটা গতিশীল আধান গমন করলে কি হয়, এবং দেখো আমরা তোমার গতিশীল আধানকে যখন মানে একটা তোমার চুম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে প্রবেশ করালাম তখন কি হলো সেটাও দেখলাম। লাস্ট বাকি থাকে আমাদের বদ্ধ কুণ্ডলীর উপর। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে এটা দেখার চেষ্টা করবো, ঠিক আছে। আচ্ছা, হোপফুলি তোমরা এটা বুঝতে পারছো, এবং দেখো এতদিন পর আমার ক্লাস করার পর তোমার অনেস্ট রিয়াকশনটা হচ্ছে এরকম
যে মনে হয় এখন চুপ থাকাটাই উত্তম হবে, রাইট? কারণ আমি অনেকদিন পর ব্যাক হইছি। এর জন্য খুবই দুঃখিত আমি আসলে। আসলে কোনো কিছু করার ছিল না। আমার ইউনিভার্সিটি অনেক বেশি চাপ দিচ্ছিল। সো আল্টিমেটলি আমি করে উঠতে পারি নাই। সো এর জন্য অনেক বেশি দুঃখিত এবং আশা করতেছি তোমরা ক্লাসটা বুঝতে পারছো, তাই তো? আচ্ছা, তাহলে নেক্সট ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি এবং আই প্রমিসড আমি এটাকে শেষ করে দেবো ইনশাআল্লাহ। সো আমার জন্য দোয়া করিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিও, সবার মাঝে ছড়াই দিও অ্যান্ড অবশ্যই আমার সাথে থাকিও। ঠিক আছে? আসসালামু আলাইকুম।